Ayun.
Gentlemen, can you hear me? হৃদয় হাসান, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাত্র 8 জন, আমি বাদে 7 জন। স্যার একটু চলে আসবে স্যার। হ্যালো। জি স্যার। হ্যাঁ, স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবে সবাই স্যার। ওকে। ইনফ্যাক্ট হ্যাঁ আসতেছে। আমরা তাহলে কিছুক্ষণ ওয়েট করি। আপনারা কি নভেম্বরে পরীক্ষার্থী? জি স্যার। ডাটাবেস। আচ্ছা, নভেম্বরের 29 তারিখ থেকে আপনাদের পরীক্ষা, তাই না? জি স্যার। ওকে, দ্যাট কেস আসলে আমার যে কটা ক্লাস দেয়া ছিল সেই ক্লাসগুলো কিন্তু শেষ হয়ে গেছে। আজকে কেন আমাকে ক্লাস দিয়েছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতেছি না। আমি এর আগের দিন বলেছিল ক্লাস দিবে, আমি যে আমার তো ক্লাস নেই। তারপরে বলতেছে না আপনি একটু কিছু রিভিউ ক্লাস করান। আদৌ কি আপনাদের এগুলো দরকার আছে? স্যার আমাদের ওভারঅল স্যার পুরো আইটির উপরে স্যার একটা রিভিউ ক্লাস নেওয়ার জন্য স্যার আইসিপি কে আমরা বলেছিলাম স্যার, সেই জন্য স্যার আপনাকে মনে বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি। আমি আজকে একটা জায়গা আপনাদেরকে টাচ করে দেই। সিআরএম চ্যাপ্টারটা আমি একটু করাই দিই। আমি জানি হয়তো আহ আরেকজন টিচার যিনি ছিলেন উনি হয়তো করিয়ে দিয়েছেন সিআরএমটা। এসসিএম, সিআরএম এগুলো কি করিয়েছেন? স্যার এগুলো পড়িয়েছিলেন স্যার। তাহলে তো আর কিছু বাকি নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওভারঅল যদি আপনারা জানতে চান তাহলে কি একদম প্রথম জি চ্যাপ্টার থেকে শুরু করবেন? জি স্যার, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্যার আপনার আপনার কাছ থেকে চাচ্ছিলাম আর কি স্যার, আপনার এন্ড থেকে স্যার, এই জন্য আমরা আইসিইউ কে বলেছিলাম। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, তাহলে আমি আমার সিনপসিস গুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। জি আর আমি দিয়ে দিব। আর আজকে তাহলে আমি ওভারঅল সবগুলো চ্যাপ্টার ধরে ধরে একটু আপনাদের সঙ্গে রিভিউ করি। জি স্যার। তাহলে আর কিছুক্ষণ আমরা ওয়েট করি, সবাই আসুক। 10 জি মিনিটস, 10 মিনিটস ব্যাক। হ্যাঁ, জি স্যার, 7:30 ওকে। শুরু করতে হ্যাঁ, পারি। 7:30 শুরু করি। জি, ওকে ওকে। থ্যাংক ইউ স্যার।
Okay. Can we start? Yes, sir. Okay. আজকে আমরা একটু এই জিনিসটা একটু খুব দ্রুত যাব, হ্যাঁ, সবগুলো খুব মানে একদম ভাষা ভাষা চলে যাব, জাস্ট আপনাদেরকে রিক্যাপ করানো। প্রথমে আমরা একটু শুরু করি সিআরএম। সিআরএমটা সম্পর্কে কারো কোনো যদি কনফিউশন থাকে, হোয়াট ইজ সিআরএম, হাউ ইট ওয়ার্কস, what will be the benefit of CRM, what will be the part of CRM, what is the activities and areas of CRM, এই জিনিসগুলো আমরা একটু দেখে নিই। আসলে সিআরএমটা কি? সিআরএম ইজ এ সফটওয়্যার। CRM is a software covers number of areas of a business, particularly it's a marketing and sales related areas will be covered by the CRM. CRM covers customer relations, customer data, customer business information, customer call center, product service like this. আমরা যদি একটু elaborate করি, CRM is a software which is used to cover number of areas related to marketing and sales, including customer data, customer interaction, access business information, automate sales, call center, product service, etc. CRM software is the most commonly used to manage a business customer relationship. Naam thekei we can understand CRM, customer relationship management. এইটার ফার্স্ট মূলত কাজ যেটা, সেটা হচ্ছে কাস্টমার রিলেটেড সার্ভিস, কাস্টমার রিলেটেড ইনফরমেশন, কাস্টমার রিলেটেড কোয়ারিজ, কাস্টমার রিলেটেড ইস্যুস উইল বি অ্যাড্রেসড বাই দিস সফটওয়্যার। দ্যাট মিনস when we are using to automation. দেখছি এই অবস্থা, কালকে নিয়ে যাবো কনফার্ম হয়েছে, ওই দিনই রাত্রেবেলা ব্যাগ না করে গ্রাম থেকে তোর এইটা হয়েছে কি আমার ফ্লাইটের 10 দিন আগে ওই মায়াও তোর হয়েছে কি আমাকে গ্রামের মানে 2টা গ্রাম পর হয়েছে কি বাটা যায় ওই জায়গায় চেয়ারম্যান তো আমি মাইয়া ভাই না আমি সুয়েন্দা মাইয়া 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 মাইয়ার পর মাইয়া মাইয়ার আসলে ভাই স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। এই যে আপনারা যে গান শুনছেন, এটা কে? স্যার বিষয়টা হচ্ছে আমাদের কাউকে কো-হোস্ট করে দেয়নি স্যার। এখন আপনি স্যার হোস্ট, যদি আপনি সবাইকে ইয়ে করে দেন, আনমিউট করে দেন, তার শুধু আপনারটা ইয়ে থাকবে আর কি। আচ্ছা, সবাইকে মিউট করে দেন স্যার, সেটা শুধু আপনারটা আনমিউট থাকবে। ইয়েটা কই গেল আমাদের আইসিবির লোক কই? স্যার উনি আপনাকে হোস্ট করে দিয়ে চলে গেছে স্যার। চলে গেলে তো হবে না। আমাদেরকে কাউকে স্যার কো-হোস্ট করে দিয়ে যায়নি যাওয়ার সময়। আচ্ছা, তো আপনারা এই যে মাঝখান থেকে যে এই যে সিস্টেমটা যেটা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, এই যে একটা ডিস্টার্ব, আমি বললাম যে খুব দ্রুত যাব। হাউএভার, এই যে আমরা সিআরএম শব্দ বুঝতে পারি যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, একটা জিনিস মনে রাখবেন যে এই কাস্টমার সিআরএমটা মূলত ব্যবহৃত হচ্ছে কাস্টমার সার্ভিস ওরিয়েন্টেড এরিয়া, অর্থাৎ যেখানে আমার কাস্টমারের রিলেশন আছে, যেখানে আমার কাস্টমার সার্ভিস আছে, যেখানে আমার কাস্টমারের সাথে প্রোডাক্ট লেনদেন আছে, যেখানে আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন আছে, যেখানে কাস্টমারের ডাটাটাকে প্রিজার্ভ করতে হবে, যেখানে কাস্টমারকে রিটেনশন করতে হবে, যেখানে আমার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, যেখানে আমার এই যে আমার সেলস ইনক্রিমেন্ট বা সেলস ইনক্রিজ রিলেটেড অ্যাক্টিভিটিস গুলোকে যখন আমরা থ্রু অটোমেশন ক্যাপচার করব, তখন যে সফটওয়্যারটা ব্যবহার করা হবে, দেন ইট ইজ কল্ড সিআরএম। ওকে, ইয়েস স্যার। আমরা সিআরএম, হোয়াট ডাজ সিআরএম সফটওয়্যার ডু? সিআরএম আসলে কি কাজ করে? সিআরএম সফটওয়্যার রেকর্ডস, প্রথম কাজ হচ্ছে রেকর্ড কাস্টমার কন্ট্যাক্ট ইনফরমেশন such as email, telephone number, website, social media profile and more. প্রথম কাজ সফটওয়্যারে সিআরএম এর যে কাস্টমার রিলেটেড ইনফরমেশন গুলোকে ক্যাপচার করে, তাদের কন্ট্যাক্ট নাম্বার ক্যাপচার করে, তাদের ইমেল অ্যাড্রেস ক্যাপচার করে। কিভাবে?
যেমন আপনি যদি কোনো সিস্টেমে বা কোনো কম্পিউটারে বা কোনো কোনো একটা বড় কোম্পানির ওয়েবসাইটে ঢোকেন, অনেক সময় দেখবেন যে তারা আপনার ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তারা আপনার কন্ট্যাক্ট চাচ্ছে রেকর্ড করে রাখার জন্য। পরবর্তীতে দে ক্যান সেন্ড ইউ SMS, দে ক্যান সেন্ড ইউ ইমেল, দে ক্যান সেন্ড ইউ আপডেট ইনফরমেশন, দে ক্যান সেন্ড ইউ দ্য নিউজ অর ইনফরমেশন অ্যাবাউট দ্য নিউ অ্যারাইভালস। ওকে, এইগুলো হলো মূলত, এগুলো আমরা হর হামেশা করে থাকি যে আমাদের এই ইমেল নাম্বার, কন্ট্রাক্ট, এগুলো তারা প্রিজার্ভ করে। ইট ক্যান অলসো অটোমেটিক্যালি পুল ইন আদার ইনফরমেশন, এটা সিস্টেম থেকে অটোমেটিক পুল করতে পারে আদার ইনফরমেশন সাচ এস রিসেন্ট নিউজ অ্যাবাউট দ্য কোম্পানিজ অ্যাক্টিভিটিস, and it can store details such as clients' personal preference on communication. আপনি কোন পদ্ধতিতে কমিউনিকেট করতে প্রেফার করেন, ইমেইলে আর মোবাইলে আর SMS, এই জিনিসগুলো it's possible to capture through the system which is called CRM. Then another works, CRM systems organize this information to give you a complete record of individuals and companies. এবং এই CRM করবে কি আপনার এই ইনফরমেশন গুলো প্রিজার্ভ করে টাইম টু টাইম এগুলোকে সেগ্রিগেট করবে এবং আপনাকে কমপ্লিট রেকর্ড অফ ইন্ডিভিজুয়ালস আর কোম্পানির, যে এটা কি ইন্ডিভিজুয়াল না এটা কোম্পানি না এটা কে, অল দিস থিংস আপনাকে প্রোভাইড করবে। সো ইউ ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড ইউর রিলেশনশিপ ওভার দ্য টাইম, এবং ওদের সাথে কিভাবে রিলেশনশিপ করবেন, কি রিলেশনশিপ হবে, কি রিলেশনশিপ ছিল, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। দেন আরেকটা মেজর কাজ করে, সেটা হচ্ছে হলিস্টিক ভিউ। CRM software improves customer relationship management by creating 360-degree view of the customer. অর্থাৎ কাস্টমার কোন জিনিসটা বেশি পছন্দ করতেছে, কিভাবে দেখতে বেশি পছন্দ করতেছে, কোন টেস্টটা তার কাছে ভালো লাগে, কোন কালারটা বেশি পছন্দ, কোন ডিজাইনটা বেশি পছন্দ, এরকম একটা যে হলিস্টিক ভিউ, এটা CRM সফটওয়্যারের মাধ্যমে করা সম্ভব। ভিউ কাস্টমার, ক্যাপচারিং দেয়ার ইন্টারাকশনস উইথ দ্য বিজনেস অ্যান্ড বাই সারফেসিং দ্য ইনফরমেশন নিডেড টু হ্যাভ বেটার কনভারসেশন উইথ কাস্টমার্স। এই 360-ডিগ্রি ভিউ তাকে প্রোভাইড করে। এবার আসেন কি কি মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে কি কি পড়ে। আন্ডারস্ট্যান্ডিং এক্সিস্টিং কাস্টমার, এটাও কাস্টমার রিলেশনশিপ স্ট্র্যাটেজিতে পড়ে। অর্থাৎ এক্সিস্টিং কাস্টমারের সাথে আপনাদের যে যোগাযোগ, রিলেশন, আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম সেইটা অ্যানালাইসিস করে। অবটেনিং এ 360-ডিগ্রি ভিউ অফ দ্য কাস্টমার এন্ড প্রসপেক্টস, রিটেইনিং কাস্টমার থ্রু বেটার কাস্টমার এক্সপেরিয়েন্স এন্ড লয়ালিটি প্রোগ্রামস। এই যে আমরা যে এখন একটা নতুন শব্দ আসছে আপনাদের শেখার জন্য, এই যে আমরা কাস্টমার CRM বলছি, এই CRM এর আরেকটা নাম আছে, সেটা কি কেউ বলতে পারবেন? CRM এর আরেকটা লেটেস্ট 32 জন, আমি বাদে 31 জন, আপনাদের 31 জনের মধ্যে কেউ কি বলতে পারবেন CRM এর পূর্বের নাম কি ছিল, বর্তমান নাম আমরা CRM পড়ছি, আর এখন লেটেস্ট কি আসছে? CRM লেটেস্ট যেটা হয়েছে এটাকে আমরা বলি CX, কাস্টমার এক্সপেরিয়েন্স। আপনি বলতে পারেন স্যার X দিয়ে কি এক্সপেরিয়েন্স বোঝায়? এটা ওরাকলের একটা ইনভেনশন, CX বলা হয়, কাস্টমার এক্সপেরিয়েন্স। কাস্টমার CRM এর নতুন নাম চলে আসছে কাস্টমার এক্সপেরিয়েন্স, CX। ওকে, রিটেইনিং কাস্টমার থ্রু দেয়ার বেটার কাস্টমার এক্সপেরিয়েন্স, CX এন্ড লয়ালিটি প্রোগ্রাম। তাদের সাথে লয়ালিটি প্রোগ্রাম মানে একটা কিনলে 2টা ফ্রি, 2টা কিনলে 4টা ফ্রি, এটাকে বলে লয়ালিটি প্রোগ্রাম। ঠিক আছে, অফার, বুঝতে পারছি? জি স্যার। ওকে, এটাকে বলে লয়ালিটি প্রোগ্রাম বা অফার। ওকে, অ্যাট্রাক্টিং নিউ কাস্টমার্স, নতুন কাস্টমারকে কিভাবে ধরা হবে, এটাও CRM এর মাধ্যমে স্ট্র্যাটেজিক্যালি আমরা অ্যানালাইসিস করি। উইনিং নিউ ক্লায়েন্টস এন্ড কন্ট্রাক্টস, ইনক্রিজিং প্রফিটেবিলিটি, ডিক্রিজিং কাস্টমার ম্যানেজমেন্ট কস্টস, কাস্টমার ডাটা প্রিজার্ভ করা, কাস্টমার ইন্টারাকশন প্রিজার্ভ করা, অ্যানালাইসিস করা যে কোন প্রোডাক্টে কাস্টমারের ফিডব্যাকটা কিরকম। ইন্টারাকশন মানে বাজারে একটা মোবাইল দিলাম, মোবাইলের ফিডব্যাক খারাপ, দেখবেন যে ফেসবুকে বা ওই যে ইউটিউবে ওই মোবাইল কোম্পানিকে গালিগালাজ করতেছে লোকজন, এইগুলোকে বলা হয় ইন্টারাকশন। এগুলো কিন্তু CRM দ্বারা ক্যাপচার করা হয়, অ্যানালাইসিস করা হয় ফর বিজনেস অ্যানালাইসিস পারপাস। দেন আবার ফিনান্সিয়াল অ্যানালাইসিস না, হ্যাঁ, সেলস অ্যানালাইসিস বা প্রোডাক্ট অ্যানালাইসিস, এক্সেস বিজনেস ইনফরমেশন, অটোমেট সেলস, ট্র্যাক লিডস, contracts, marketing, customer support, clients contracts, support vendor, partner relationship, employees, knowledge and training, assets and assets or resources. এই জিনিসগুলো আরো আছে, আরো থাউজেন্ডস অফ এরিয়াজ আছে। হ্যাঁ, এইগুলোকে
থ্রো সিআরএম বা থ্রো কাস্টমার এক্সপিরিয়েন্স সিএক্স দ্বারা আমরা অ্যানালাইসিস করি স্ট্র্যাটেজিক্যালি। এটা হ্যালো হ্যালো স্যার সরি, আমার একটা ইম্পর্টেন্ট কল ছিল। ওকে, এই যে বেনিফিটস গুলো, এই যে এরিয়াস গুলো, এগুলো আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট দিয়ে ক্যাপচার করি। দ্যাটস ওয়াই আমরা প্রথমে যদি ফিরে যাই, এই যে দেখুন এখানে একটা কথা বলা আছে, সিআরএম সফটওয়্যার ইজ এ ক্যাটাগরি অফ সফটওয়্যার। মূলত ইটস এ সফটওয়্যার দ্যাট কাভার্স, যেটা কভার করে এ ব্রড সেট অফ অ্যাপ্লিকেশনস অনেক জায়গা সে কভার করে, ডিজাইন টু হেল্প বিজনেস ম্যানেজেস। দ্যাট মিনস এই যে এখানে অনেকগুলো পয়েন্টস আছে, এই পয়েন্টস গুলোকে সে ক্যাপচার করা হয় এই সিআরএম সফটওয়্যার দিয়ে। দ্যাটস ওয়াই উই হ্যাভ সেড ইটস এ সফটওয়্যার অর ক্যাটাগরি অফ সফটওয়্যারস। এটা কিন্তু ইআরপি ইটসেলফ ইআরপি। এবার আসুন যে মডার্ন, এই যে বর্তমানের যে সিআরএম, এ আসলে এর কাজটা কি? মেনি অফ টুডেজ মোস্ট পপুলার সিআরএম সলিউশনস আর ডেলিভার্ড অ্যাজ cloud-based solutions because they have web-based infrastructure. বর্তমানে যে কোম্পানিগুলো আছে যারা এই যে হাই এন্ডের সফটওয়্যার গুলো ইউজ করে, এটা হলো ওয়েব বেস ইন্টারফেস থাকে, এবং রিমোট এরিয়া থেকে মার্কেটিং পিপল, সেলস পিপল, এমপ্লয়িজ, পার্টনার্স, কাস্টমার্স, সাপ্লায়ার্স, they can get access. These tools allows sales teams to access customer and lead information from any device in any location at any time of days. যে কোনো সময়ে যে কোনো স্থান থেকে কাস্টমার, a salesman, employees, all these people can get access as the system are web-based, have the interface of web-based interface and easily access থাকার কারণে most of the CRM solution যেটা এখন আমরা ব্যবহার করি, এইটা আসলে ক্লাউড বেস। দেন সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, অনেক সময় এই যে সিআরএমটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হিসাবে কাজ করে। SaaS solutions tends to be more user friendly than older CRM applications, and some include artificial intelligence, AI থাকার কারণে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝেন, এআই বিআই বুঝেন আপনারা? And some include artificial intelligence or machine learning features that can help organizations make better business decisions and provide enhanced support and service to their customer. এটাকে বলা হয় সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যার ইটসেলফ ইজ এ সার্ভিস। সফটওয়্যারের মাধ্যমে
কাস্টমাররা তাদের সার্ভিসটাকে এনশিওর করতে পারে। অর্থাৎ আপনাকে ম্যান হেল্প দরকার নেই, আপনার সিস্টেম দেওয়া আছে, সিস্টেমে আপনি ঢুকবেন, সিস্টেমের মাধ্যমে আপনি কোয়েরি করবেন, সিস্টেমের মাধ্যমে আপনি জানতে পারবেন। এটাকে বলে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যার ইটসেলফ আপনাকে সার্ভিস দেবে। যেমন একজন কাস্টমার একটা প্রোডাক্টের কোয়েরি করলো, সেই কোয়েরিটা অনুযায়ী একজন সেলসম্যান তাকে উত্তর দিবে, প্রয়োজনে ইয়ে করবে, এ নট লাইক দ্যাট। যেমন আমরা এখন কি ফুড প্যান্ডার মাধ্যমে খাবার অর্ডার করছি, ফুড প্যান্ডার যদিও ডেলিভারি একজন করে যাচ্ছে, কিন্তু ফুড প্যান্ডার মাধ্যমে আমরা যে খাবারটা অর্ডার করতেছি এটা কিন্তু একটা সফটওয়্যার ব্যবহার করে, সিআরএম ব্যবহার করে করছি। আমরা ওখানে পেমেন্ট করছি, আমরা অন ডেলিভারি পেমেন্টও করতে পারি, আবার অ্যাডভান্স পেমেন্টও করতে পারি। অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়, যেটা এখন অনেক ই কমার্স সাফারিংস এর মধ্যে আছে। হাউএভার এই সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সে ইটসেলফ আপনাকে সার্ভিস দিবে, সেইটাও সিআরএম এর মধ্যে আছে এবং সিআরএম সেই কাজটাও করে থাকে। দ্য ডেটা ক্যাপচার বাই সিআরএম সলিউশনস হেল্প কোম্পানিজ টার্গেট দ্য রাইট prospects with the right products, offer better customer service, cross sells and upsells more effectively, close deals, retain current customers, and better understand exactly who their customers are. এই যে আমরা যে ডাটাগুলো ক্যাপচার করি সিআরএম এর মাধ্যমে, এই ডাটাগুলোকে আমরা অ্যানালাইসিস করে আমরা বের করি কে আমাদের রিয়েল কাস্টমার, কে আমাদের ফ্রড কাস্টমার, কে আমাদের রাইভাল কাস্টমার, কে আমাদের তথ্য চুরি করার জন্য এসছে, কে আমাদের প্রোডাক্ট নিয়ে ফেলাসি করছে, কে আমাদের সঙ্গে জেলাসি করছে, কে কাকে আমরা ধরে রাখবো, কোন প্রোডাক্টটা আমরা বাজারে বেশি ভালো ফিডব্যাক পাবো, কোন প্রোডাক্টের কারণে আমাদের বেশি বেনিফিট হচ্ছে। এই যে ইনফরমেশন গুলো, এগুলো বর্তমানে আর অন্য কোনো সফটওয়্যার দিয়ে না করে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন ইজ ডুইং অ্যানালাইসিস থ্রু সিআরএম, থ্রু কাস্টমার এক্সপিরিয়েন্স। অর্থাৎ একটা প্রোডাক্ট আমি বাজারে সেল করলাম, ওই প্রোডাক্টটা যদি খারাপ হয়, ওই কাস্টমার বা ওই গ্রুপ অফ কাস্টমার কিন্তু ওই কোম্পানির 12টা বাজাইতে হেল্প করে, কারণ না 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 এই কোম্পানির প্রোডাক্ট ভালো না, না 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 এই কোম্পানির প্রোডাক্ট সার্ভিস দেওয়া হয় না, না এইগুলা। যেমন ওয়ালটন কিন্তু এখন উঠছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি, তাদের প্রোডাক্টের সার্ভিস, তাদের সার্ভিস সেন্টারের সার্ভিস সবকিছু মিলায় কম্পেয়ার টু দ্য আদার কোম্পানি, যেমন মিনিস্টার বলেন, যমুনা বলেন, এই যে ইলেকট্রনিক্স কোম্পানিগুলো আছে আমাদের দেশে, তারা কিন্তু ওয়ালটনের মতো অত কোলাবোরেশন করতে পারেনি, বিকজ ওয়ালটনের স্ট্র্যাটেজি হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, কোয়ালিটি প্রোডাক্ট, সার্ভিস ফার্স্ট। ঠিক আছে, অল দিস থিংস দে আর ডে টু ডে দে আর ডুইং অ্যানালাইসিস থ্রু সিআরএম। এবার আসুন সিআরএম এর বেনিফিট কি, কেন আমি সিআরএম ব্যবহার করব, বা কি কি সুবিধা আমাকে সিআরএম দিতে পারে। একটা হলো সিঙ্গেল লোকেশন অ্যাক্সেস, আমি সেই সুদূর গ্রামাঞ্চলে বসে আমি কোম্পানির লোকেশনে ঢুকতে পারি, কোম্পানির ডাটাবেজে ঢুকতে পারি। অ্যাক্সেস টু ডাটাবেজ, আমি ডাটাবেজে যে কোনো সময় সেন্ট্রাল লোকেশন গিভস ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ ইমিডিয়েট অ্যাক্সেস টু দ্য মোস্ট রিসেন্ট ডাটা হোয়েন দে নিড ইট। যখনই তাদের কোনো রিসেন্ট ডাটার প্রয়োজন হচ্ছে সঙ্গে সঙ্গে সে ডাটাবেজে অ্যাক্সেস নিতে পারতেছে। আগেরটা হচ্ছে কি, দ্য বিগ বেনিফিট অফ সিআরএম সিস্টেম আর অল দ্য বিজনেস ডাটা স্টোরড অ্যান্ড ফ্রম এ সিঙ্গেল লোকেশন। একটা সিঙ্গেল লোকেশনে সেটাকে স্টোর করা থাকে এবং আমরা যে কোনো মুহূর্তে ডাটাবেজে অ্যাক্সেস পাইতে পারি। স্টোরেজ অফ ডাটা, স্টোরিং অল দ্য ডাটা ফ্রম অল ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট থেকে ডাটাগুলোকে আমরা সেন্ট্রাল লোকেশনে স্টোরেজ করতে পারি। হলিস্টিক ভিউ, 360 ডিগ্রি ভিউ আমরা অ্যানালাইসিস করতে পারি। আরো অনেক বেনিফিট আছে কিছু কিছু, এটা হলো ওভারঅল। আর এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিজনেস পার্সপেক্টিভে। আরেকটা দেখেন, আরো অনেকগুলো আছে, যেমন বেটার সেলস পারফরমেন্স করতে পারি, ইনক্রিজ প্রফিটেবিলিটি এন্ড এফিসিয়েন্সি। আমরা সিআরএম এর মাধ্যমে অ্যানালাইসিস করে প্রোডাক্ট প্রফিটেবিলিটি বা কোম্পানির প্রফিটেবিলিটিটাকে ইনক্রিজ করতে পারি। সাইমালটেনিয়াসলি উই ক্যান এনহ্যান্স দ্য এফিসিয়েন্সি। এগুলো ডিটেলস আর আমি বলছি না। যেমন ফাস্টার টেকনিক্যাল ডিসিশন, আমি খুব দ্রুত ডিসিশন নিতে পারি। স্টোরেজ ডাটা সিকিউরিটি প্রোভাইড করতে পারি। অপটিমাইজ মোবিলিটি ফর ইয়োর ফিল্ড টিম, আমরা যে আমাদের টিমটা যে ফিল্ডে থাকে, বিভিন্ন রিমোট লোকেশনে থাকে, তাদেরকে আমরা খুব দ্রুত মোবিলাইজ করতে পারি, খুব দ্রুত তাদেরকে আমরা এদিক থেকে এদিক মুভ করাইতে পারি থ্রু সিআরএম। ওকে, দেন আরো অনেকগুলো আছে, এগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। এরপরে আসেন
কাস্টমারের কি বেনিফিট হইতে পারে, কাস্টমারের ক্ষেত্রে আমরা এই বেনিফিট গুলো পেতে ইমপ্রুভ কাস্টমার সার্ভিস, আমরা কাস্টমার সার্ভিসটাকে ইমপ্রুভ করতে পারি। দেন ইনক্রিজড পার্সোনালাইজ সার্ভিস অর ওয়ান টু ওয়ান সার্ভিস আমরা ইনক্রিজ করতে পারি। রেসপন্সিভ টু কাস্টমার নিডস, একটা কাস্টমার হয়তো আপনাকে কোয়েরি করেছে, আপনার প্রতিষ্ঠানে ইমেল করেছে, আপনার যদি সিআরএম থাকে তাহলে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি সঙ্গে সঙ্গে কাস্টমারের ওই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন, আপনি রেসপন্সিভ হতে পারবেন, ঠিক আছে। দেন কাস্টমার সেগমেন্টেশন, আপনি কাস্টমারটাকে সেগমেন্ট করতে পারবেন, কোনটা গুলশানের কাস্টমার, কোনটা বাড়িধারার কাস্টমার, কোনটা ধানমন্ডির কাস্টমার, কোনটা মিরপুরের কাস্টমার, কোনটা সাভারের কাস্টমার, ইউ ক্যান ইজিলি সেগমেন্ট। দেন ইমপ্রুভ কাস্টমাইজেশন অফ মার্কেটিং, আপনি মার্কেটিংটাকে কাস্টমাইজ করে ইমপ্রুভ করতে পারবেন, মার্কেটিংটাকেও কাস্টমাইজ করে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। দেন মাল্টি চ্যানেল ইন্টিগ্রেশন, আপনি মাল্টি চ্যানেল ইন্টিগ্রেশন করেন, আপনি ডিস্ট্রিবিউশন চ্যানেলে সেল করতে পারেন, আপনি অটোমেটেড সেল করতে পারেন, আপনি ই কমার্স দিয়ে সেল করতে পারেন, আপনি থার্ড পার্টি সেল করতে পারেন, আপনি আউটসোর্সিং করতে পারেন, অল দিস থিংস ইউ ক্যান ডু ফর দ্য বেনিফিট অফ দ্য কাস্টমার্স। দেন টাইম সেভিংস, কাস্টমারের সময় সেভ হচ্ছে, ইমপ্রুভ কাস্টমার নলেজ, সিএক্সটাও বৃদ্ধি করতে পারছেন, কাস্টমারের নলেজও আপনি বাড়াইতে পারছেন। দেন মেইন কম্পোনেন্ট, আসলে আমরা কম্পোনেন্ট বলবো না, এইটা কম্পোনেন্ট বইতে কেন লিখে রাখছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, হাউএভার আমরা পড়ে নিই তারপরে বুঝতে পারবেন জিনিসটা কি। দ্য মেইন কম্পোনেন্টস অফ দ্য সিআরএম আর, আসলে সিআরএম এ কি কি থাকে, সিআরএম এ থাকে মূলত বিল্ডিং এন্ড ম্যানেজিং কাস্টমার রিলেশনশিপ থ্রু মার্কেটিং, যেটা আমি বলেছি যে সিআরএম সফটওয়্যারটা মূলত কাস্টমার সেন্ট্রিক, প্রোডাক্ট সেন্ট্রিক, সেলস সেন্ট্রিক, সেটাই আমরা এখানে বলছি। বিল্ডিং and managing customer relationships through marketing, observing relationship as they mature through distinct phase, managing this relationship at each stage, recognizing that the distribution of value of a relationship to the firm is not homogeneous. The final factor of CRM highlights the importance of CRM through accounting for the profitability of customer relationship. এই কাস্টমার রিলেশনশিপ থেকে কি প্রফিট আমরা পাচ্ছি সেইটাকে আমরা ফোকাস করছি ফাইনাল ফ্যাক্টর হিসাবে সিআরএম এর মাধ্যম দিয়ে। এরপরে আসেন সিআরএম সিস্টেমের মধ্যে আসলে কি থাকে। সিআরএম এর সিস্টেমের মধ্যে থাকতেছে হচ্ছে, সিস্টেম মানে হচ্ছে কম্পোনেন্টস, আমরা আগেই পড়ে আসছি, সিস্টেম হইতে গেলে কিছু কম্পোনেন্ট হইতে হবে, সেটা আমরা এখানে বলছি সিআরএম সিস্টেম ইনক্লুড ডাটা ওয়্যারহাউস টেকনোলজি থাকতেই হবে, আদারওয়াইজ কাস্টমার ইনফরমেশন প্রিজার্ভ করতে পারবো না। ইউজ টু এগ্রিগেট transactions information, to merge the information with CRM products, and to provide key performance indicator KPI এখানে থাকবে, ডাটাবেস ওয়্যারহাউস টেকনোলজি থাকতে হবে। দেন অপরচুনিটি ম্যানেজমেন্ট রাখতে হবে, which helps the company to manage unpredictable growth and demand। অপরচুনিটি ম্যানেজমেন্ট হিসাবে একটা পার্ট সিআরএম সফটওয়্যারে থাকতে হবে, যেটা কি করবে, যেটা অলওয়েজ আনপ্রেডিক্টেবল গ্রোথ এবং ডিমান্ডকে তারা ম্যানেজ করবে। এন্ড ইমপ্লিমেন্ট এ গুড ফোরকাস্টিং মডেল, অর্থাৎ আপনার প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে খুব বেশি আছে, আপনি 5000 পিস মার্কেটে নিয়ে আসছেন, এখন হঠাৎ করে দেখা গেল যে ডিমান্ড চলে আসছে 20,000 পিস, এই যে আনপ্রেডিক্টেবল করবেন, যখনই আপনি সাপ্লাই দিতে না পারবেন তখনই তো কাস্টমার অন্যদিকে চলে যাবে, অন্য কোম্পানিতে চলে যাবে, তাই না। সিআরএম এর এই পার্টটুকু থাকতে হবে, সেটা হচ্ছে এই যে গুড ফোরকাস্টিং মডেল। সিআরএম সিস্টেম হইতে গেলে এই কম্পোনেন্টস থাকতে হবে, গুড ফোরকাস্টিং মডেল টু ইন্টিগ্রেট সেলস হিস্টোরি উইথ সেলস প্রজেকশন, অর্থাৎ বেসড অন হিস্টোরিক্যাল ডাটা আমরা ফিউচারকে প্রেডিক্ট করব, সেটা যদি সিআরএম এর মধ্যে না থাকে তাহলে কি আপনি ফোরকাস্ট করতে পারবেন? না স্যার, করা যাবে না। না স্যার। হ্যাঁ, যদি হিস্টোরিক্যাল, যার কারণে এই অপরচুনিটি, এই কম্পোনেন্টটা সিআরএম এ থাকতে হবে। দেন সিআরএম সিস্টেম and measure marketing campaign over multiple networks, tracking customer analysis by customer clicks and sales। এই যে একটা ক্লিক
স্যার কি আনমিউট হয়ে গেল? আর কি মিউট হয়ে গেল? হ্যাঁ স্যার মনে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। জি স্যার। আপনারা কি সবাই কানেক্টেড আছেন? নেটওয়ার্ক চলে গিয়েছিল। নাও ইটস ওকে। জি স্যার, ওকে স্যার। CRM system that track and measures marketing campaigns over multiple tracks, tracking customer analysis বা customer clicks and sales। অর্থাৎ এই CRM এর এই পার্টটুকু থাকতে হবে, কাস্টমার কি চাচ্ছে, আমার সেই প্রোডাক্টটা আছে কিনা, কাস্টমার চাহিদা মাত্র আমি সরবরাহ করতে পারছি কিনা, ক্লিকস এন্ড সেলস, এই ফিচারটুকু যদি CRM এ না থাকে, দ্যাট উইল বি প্রবলেম। দেন সিআরএম এর আরো অনেকগুলো ফিচার আছে, অনেকগুলো কম্পোনেন্ট আছে, আমি একটু পড়ে যাই দ্রুত। ফর এ স্মল বিজনেস সিআরএম সিস্টেম কনসিস্ট অফ দ্য কন্ট্যাক্ট ম্যানেজার সিস্টেম দ্যাট ইন্টিগ্রেটস ইমেলস, ডকুমেন্টস, জবস, ফ্যাক্স। অর্থাৎ এই স্মল বিজনেসের ক্ষেত্রে সিআরএমটা কি করে, কন্ট্রাক্ট গুলোকে প্রিজার্ভ করে, এন্ড শিডিউলিং ফর ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টসটাকে তারা শিডিউলিং করে। সিআরএম সিস্টেম অ্যাভেলেবল ফর স্পেসিফিক মার্কেটস, legal, finance, frequently focuses on event management and relationship tracking as opposed to financial return on investment। অর্থাৎ এই কাজটাও সিআরএম এর মাধ্যমে করা সম্ভব, আমি যে পরিমাণ ইনভেস্ট করতেছে তার থেকে রিটার্নটা কি আসতেছে। সিআরএম সিস্টেম ফর ই-কমার্স ফোকাসড অন মার্কেটিং অটোমেশন টাস্ক লাইক কার্ট রেস্কিউ, রি-এনগেজ ইউজার্স, ইমেইল পার্সোনালাইজেশন, এই জিনিসগুলো সিআরএম এর মাধ্যমে করা হয়। কাস্টমার সেন্ট্রিক রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম এর মাধ্যমে করা হয়। and systems for non-profit and membership based organization ক্ষেত্রেও হেল্প ডেস্ক ক্রিয়েট করা হয় সিআরএম এর মাধ্যমে। এরপরে আমরা সিআরএম এর যে এরিয়াটা, সিআরএম কোথায় কোথায় আমরা কাজ করে, একটা কোম্পানিতে সিআরএম নেওয়া হলো, সিআরএম সফটওয়্যার আমি নিলাম, সিআরএম ইটসেলফ ইআরপি, এইটা আমি ইনস্টল করলাম, তাহলে আমার কোন কোন এরিয়াতে কাজ করবে। একটা করবে সে সেলস ফোর্স অটোমেশন, সেলস ফোর্সটাকে অটোমেট করবে। সেলস ফোর্স অটোমেশন ইজ দ্য মোস্ট এসেনশিয়াল কম্পোনেন্টস অফ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের একটা এসেনশিয়াল কম্পোনেন্ট। ইট ইনক্লুডস forecasting, recording, sales processing, as well as keeping a track of the potential interactions. It helps to know the revenue generation opportunities better, and that makes it very significant. The component also includes analyze the sales force forecast and performance by workforce. Hello, Colin sir. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলছি, তোমার আম্মুর সাথে কথা বলছি, আমি একটু ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। ঠিক আছে। সাম অফ দ্য মেজর এলিমেন্টস অফ সেম আর লিড ম্যানেজমেন্ট, এগুলো লাগবে না, এগুলো পরে আমরা আসতেছি। ওকে, হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে আমরা সিআরএম ব্যবহার করি, হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে সিআরএম ব্যবহার করতে পারি। দেন লিড ম্যানেজমেন্ট, লিড ম্যানেজমেন্ট অ্যাজ দ্য নেম সাজেস্ট রেফার্স টু কিপিং ট্র্যাক অফ দ্য সেলস লিডস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ডিস্ট্রিবিউশন। অর্থাৎ সেলটা কি হচ্ছে এবং ওই প্রোডাক্টটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, এইটাকে ম্যানেজমেন্ট করার নাম হচ্ছে লিড ম্যানেজমেন্ট। এইটা আমরা সিআরএম এর দ্বারা ব্যবহার করতে পারি, কারণ অনেক সময় দেখা গেল কাস্টমার ডিমান্ড বেশি থাকার কারণে কোন কাস্টমারকে আগে দিব, কোন কাস্টমারকে পরে দিব, কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, এতে কাস্টমার নারাজ হচ্ছে কিনা, কাস্টমার ছুটে যায় কিনা, কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা কমে যায় কিনা, যে না এই কোম্পানির প্রোডাক্ট চাইয়ে পাওয়া যায় না, এটাকে লিভ করো, তখন কোম্পানির জন্য ক্ষতিকারক। এটাও আমরা সিআরএম দ্বারা ম্যানেজ করে থাকি। কাস্টমার সার্ভিসটাকে ইনশিওর করে থাকি, দেন মার্কেটিংটাকে আমরা ইনশিওর করে থাকি। দেন ওয়ার্কফ্লো অটোমেশন, কোন কাজের পরে কোনটা হবে এইটা সিস্টেম দ্বারা ম্যানেজমেন্ট করা হয়, এটাও সিআরএম এর মাধ্যমে করা হয়ে থাকে। বিজনেস রিপোর্টিংটাও অনেক সময় সিআরএম, এখন আমরা ইআরপি ব্যবহার করি, ইআরপিতে আমরা আলাদা সেপারেট রিপোর্টিং সিস্টেম রাখি না, যেখানে সিআরএম ব্যবহার করা হয়। সিআরএম এর মাধ্যমে বিজনেস রিপোর্টিং করা যায়, সেলস কত হয়েছে, গ্রোথ কি হয়েছে, লাস্ট ইয়ারে সেল কত ছিল, এবছরে সেল কত হয়েছে, কোন কাস্টমার কত পারচেস করেছে, হলিস্টিক ভিউ, ওটা যেটা আমরা আগেই পড়ে আসলাম 360 ডিগ্রি। মার্কেটিং, সেলস, কাস্টমার,
প্রোডাক্ট সম্পর্কে 360 ডিগ্রি ভিউ প্রোভাইড করে। দেন ভেরিয়াস টাইপস অফ অ্যানালাইটিক্স আমরা সিআরএম এর মাধ্যমে করতে পারি। দেন আমরা আচ্ছা, এরপরে আমরা আসি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিআরএম এন্ড ইআরপি। ইআরপি এন্ড সিআরএম, সিআরএম ইটসেলফ ইআরপি। আসুন আমরা একটু পড়ি হোয়াট ইজ ইআরপি। ইআরপি ইজ দ্য integrated management of core business process, often in real time and mediated by software and technology. ERP is usually referred as to a category of business management software. খেয়াল করবেন আমরা কিন্তু ইআরপি তে পড়ছি যে এটা হলো বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার হচ্ছে ইআরপি, আর সিআরএম হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার। Typically a suite of integrated applications, এখানে suite of integrated applications মানে কি, একজন যে কোনো একজন একটু এক্সপ্লেইন করেন। এখানে একটা শব্দ আসছে a suite of integrated applications। স্যার দেখি একটা আপনাদের আরেকটার সাথে একটা আরেকটার উপর স্যার ডিপেন্ডেন্ট বা একটার সাথে স্যার রিলেশন আছে এমন ধরনের প্রত্যেকটা শব্দ পড়েন, পড়ে তারপরে ব্যাখ্যা করেন। তর্জমা করতে গেলে আপনি শব্দগুলো ঠিক মতো বলতে, এ সুইট অফ ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন না অ্যাপ্লিকেশনস which is called ERP. ERP is a business management software where a number of softwares included, integrated. দেখেন এখানে শব্দটা কেন আমি বারবার এমফাসাইজ করছি যে আপনাদের এই নলেজটুকু থাকলেই জীবনে আর কথা ভুল করবেন না। হোয়াট ইজ ইআরপি? Enterprise Resource Planning is a business management software. CRM is a customer relationship management software. Clear? এখানে দেখেন ইআরপি তে নাম্বার, সুইট মানে হচ্ছে অনেকগুলো, ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন মানে হচ্ছে সফটওয়্যার। ইআরপির মধ্যে অনেকগুলো সফটওয়্যার থাকবে, ঠিক আছে? ইআরপি হইতে গেলে অনেকগুলো সফটওয়্যারের কম্বিনেশন হইতে হবে এবং ইন্টিগ্রেটেড হইতে হবে। লাইক অ্যাকাউন্টস মডিউল, অ্যাকাউন্টস মডিউলের সাথে কি কি ইন্টিগ্রেটেড হয়? অ্যাকাউন্টস মডিউলের সাথে পেরোল ইন্টিগ্রেটেড হইতে হবে, অ্যাকাউন্টস মডিউলের সাথে এইচআরএম ইন্টিগ্রেটেড হইতে হবে, অ্যাকাউন্টস মডিউলের সাথে অ্যাটেন্ডেন্স ইন্টিগ্রেটেড হইতে হবে, অ্যাকাউন্টস মডিউলের সঙ্গে সেলস সিআরএম ইন্টিগ্রেটেড হইতে হবে, অ্যাকাউন্টস মডিউলের সঙ্গে সাপ্লাই চেইন ইন্টিগ্রেটেড হইতে হবে এসসিএম, অ্যাকাউন্টস মডিউলের সাথে মার্কেটিং ইন্টিগ্রেটেড হইতে হবে, অ্যাকাউন্টস মডিউলের সাথে প্রোডাকশন ইন্টিগ্রেটেড হইতে হবে, অ্যাকাউন্টস মডিউলের সাথে ইনভেন্টরি ইন্টিগ্রেটেড হইতে হবে। মানে নাম্বার অফ সফটওয়্যারস or number of ERPs are integrated in ERP. Interesting না? Yes sir. Can use to collect, store, manage and interpret data from these many business activities. একটা বিজনেসের অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকে, অনেকগুলো ডিভিশন থাকে, অনেকগুলো কস্ট সেন্টার থাকে, সবগুলো কস্ট সেন্টারকে অ্যাকোমোডেট করতে হবে থ্রু ইআরপি, এবং সেটাই হচ্ছে টাইপিক্যালি a suite of integrated applications. আসুন সিআরএম বলছি is a software or category of software that covers broad application. এটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার that covers ওই যে কাস্টমার ডাটা, কাস্টমার ইন্টারাকশন, অ্যাক্সেস বিজনেস ইনফরমেশন, অটোমেট সেলস এটসেট্রা। আর ইআরপি কিন্তু হচ্ছে নাম্বার অফ সুইটস অফ ইআরপিস ইন্টিগ্রেটেড। এইবার আসেন ডিফারেন্সটা কি? CRM is understood to the applications which enables your company to track just about every trade, every sales, every transaction না কিন্তু every trade মানে হলো সেলস। ইআরপি দ্বারা আমরা সিআরএম দ্বারা আমরা ট্র্যাক করব every sales with all prospective customers and clients, whereas ERP identifies an application which aids the enterprise to deal with its procedures. ওইটা সেলসটাকে ট্র্যাক করবে, আর ইআরপি হলো ডিলস উইথ ইওর process. ERP is a consolidated form. On the other hand, CRM is a part of ERP. ERP was created sooner than CRM. ERP আগে তৈরি হয়েছে, CRM পরে আসছে। CRM is largely employed in running trunk
অফিস টাস্ক অর্থাৎ ফ্রন্টের, whereas ERP is utilized in the attracting রিয়ার অফিস টাস্ক মানে পিছনের ব্যাক এন্ডের। ERP হলো কাজ করে ব্যাক এন্ডে যেটাকে আমরা বলি রিয়ার অফিস, আর CRM কাজ করে ফ্রন্ট এন্ডে যেটাকে আমরা বলি ট্রাঙ্ক অফিস। আপনারা এই ট্রাঙ্ক অফিস, রিয়ার অফিস এই শব্দগুলো বাদ দিয়ে বলবেন যে ফ্রন্ট অফিস আর হচ্ছে ব্যাক অফিস, আপনাদের মনে থাকবে। CRM focus on increasing sales of the business. CRM ফোকাস করে কিসে? ইনক্রিজিং সেলস অফ দ্য বিজনেস। আর ERP কিসে ফোকাস করে? এই দেখেন, কস্ট। বোঝা গেল ডিফারেন্সটা কি? Yes, sir. CRM is oriented in the direction of customer relationship, whilst ERP is implemented for the greater uses of the company. ERP টা হচ্ছে গ্রেটার ইউজ করা, আর CRP হচ্ছে কাস্টমার রিলেশনশিপকে ফোকাস করে। আসুন আমরা এই পিকচারটা দেখি, তাহলে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ERP 2 মডিউলস, এটা পুরোটাকে আমরা বলছি ERP। আর এই ERP এর মধ্যে এখন আমরা পড়ছি এই যে একটা, একটু বড় করলে স্যার আমরা ভালোভাবে দেখতে পারতাম। স্ক্রিনটাকে আর একটু বড় করে দিই। ওকে, দেখা যাচ্ছে এখন? না স্যার, আগের মতো দেখা জুম করলে হয়ে যাবে, জুম করে নেন একটু স্ক্রিনটা। হচ্ছে, দেখা যায়? জি স্যার, হয়েছে স্যার। হ্যাঁ, এই যে দেখুন, এইটাকে সবগুলো মিলে মানে ERP বলছি আমরা। ERP ইজ এ কম্বিনেশন অফ অ্যাপ্লিকেশনস ইন্টিগ্রেটেড, হ্যাঁ, ইন্টিগ্রেটেড কম্বিনেশন অফ ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশনস, অল আর ERP মিলে হয় একটা গোটা ERP। দেখুন এখানে সেলস আছে, এখানে SRM আছে, এখানে PLM আছে, প্রোডাকশন আছে, এখানে ডিস্ট্রিবিউশন SCM আছে, এখানে অ্যাকাউন্টিং আছে, এখানে HRM আছে, এখানে কর্পোরেট পারফরমেন্স গভর্নেন্স আছে, CPM আছে, তারপরে হচ্ছে এই যে কাস্টমার সার্ভিস CRM আছে, তারপরে বিজনেস ইন্টেলিজেন্স আছে, এন্টারপ্রাইজ অ্যাসেট ম্যানেজমেন্ট আছে, সবকিছু মিলায় হচ্ছে ERP। আর CRM হলে এই যে একটা ছোট্ট একটা পার্ট। ওকে, এবার আসুন স্ট্র্যাটেজিক টাইপস অফ CRM। CRM এর কিছুগুলো টাইপস আছে, যেমন স্ট্র্যাটেজিক CRM, অপারেশনাল CRM। অপারেশনাল CRM ফোকাস করে সেলস ফোর্স অটোমেশন, মার্কেটিং অটোমেশন, সার্ভিস অটোমেশন, এগুলোর উপর ফোকাস করে। এটা হলো অপারেশনাল। আর ওটা হলো স্ট্র্যাটেজিক। স্ট্র্যাটেজিক CRM ইজ কনসেন্ট্রেটেড আপন এ ডেভেলপমেন্ট অফ এ কাস্টমার সেন্ট্রিক বিজনেস কালচার। কাস্টমারকে কিভাবে ধরে রাখা যাবে, কাস্টমারকে কি বেনিফিট দেওয়া যাবে, কাস্টমারের ডাটা কিভাবে ক্যাপচার করা যাবে, কাস্টমারের ইনফরমেশন কিভাবে রাখা যাবে, ওইটা যখন কাজ করবে তখন সেটাকে বলবো স্ট্র্যাটেজিক CRM। আর যখন প্রসেস নিয়ে কাজ করবে, সেলস ফোর্স অটোমেশন, মার্কেটিং অটোমেশন, সার্ভিস অটোমেশন, এগুলো তখন এটাকে বলবো আমরা অপারেশনাল CRM। দেন অ্যানালিটিক্যাল CRM আছে, দেন কোলাবোরেটিভ CRM আছে, দেন কাস্টমার ডাটা প্ল্যাটফর্ম CRM আছে, দেন কল সেন্টার, আমাদের যে বিভিন্ন ব্যাংক বা ক্রেডিট কার্ড ব্যাংকের যে কল সেন্টার থাকে এটাও একটা CRM। দেন কন্ট্রাক্ট সেন্টার অটোমেশন, এটাও একটা CRM। সোশ্যাল মিডিয়া, এটাও একটা CRM। লোকেশন বেস সার্ভিস প্রোভাইড করা, সেটাও CRM। বিজনেস টু বিজনেস ট্রানজেকশন করে, সেটাও একটা CRM। ডিফারেন্স বিটুইন CRM, এটা আমাদের দরকার নেই। এই ছিল আমাদের CRM এর উপর একটা ওভারভিউ। এখন আমরা ফিরে যাই, আপনাদের যে অন্য চ্যাপ্টার গুলো যেগুলো দরকার আছে সেদিকে আমরা একটু ফিরে যাই। আসুন আমরা একটু প্রথম, আপনাকে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, আমরা প্রথম চ্যাপ্টারের দিকে একটু ফিরে যাই। ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজিতে প্রথমে ছিল হচ্ছে যে ইনফরমেশন হইতে গেলে কি হইতে হবে? ইনফরমেশন হইতে গেলে এটা অ্যাকুরেট হইতে হবে ডাটাটা। ইনফরমেশনটা কি? দ্য ওয়ার্ড ইনফরমেশন হ্যাজ এক্সিস্টেড ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, কিন্তু ইনফরমেশনটা হচ্ছে, থিমটা যদি আমরা চিন্তা করি, থিমটা হচ্ছে টু ইনফর্ম সামওয়ান। কাউকে কোনো কিছু দিয়ে ইনফর্ম করা, কাউকে কোনো কিছু তথ্য দেয়া। সেই তথ্যটাকে যদি আমরা ইনফরমেশন হিসেবে ট্রিট করতে চাই তাহলে সেটা কি হইতে হবে? কি
বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। টু বিকাম এন ইনফরমেশন ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অর এলিমেন্টস শুড হ্যাভ। হোয়াট ইজ দ্য এলিমেন্টস? হোয়াট আর দ্য এলিমেন্টস? এলিমেন্টস আর অ্যাকুরেট এন্ড টাইমলি। অর্থাৎ আপনাকে যে তথ্যটা আমি দিব সেটা অ্যাকুরেট হইতে হবে এবং টাইমলি হইতে হবে। সময়ের কাজ সময় করতে হবে। সময়ের কাজ যদি অসময়ে করেন সেটা কি কোনো গুরুত্ব পাবে? সেটার কোনো ভ্যালু থাকবে? নো। দেন স্পেসিফিক এন্ড অর্গানাইজড ফর্মে আসতে হবে। আপনি এখন যত্র আপনাকে পরীক্ষার হলে চাওয়া হলো একটা মানে পরীক্ষার প্রশ্নের একটা আনসার চাওয়া হলো, সেটাকে মার্কস দেওয়া হলো 2 মার্কস বা 5 মার্কস। এখন আপনি এত বড় আনসার লিখলেন যেটা আসলে মানে ইররিলিভেন্ট, যেটার কোনো যৌক্তিকতা নেই, যেটা আসলে মার্কস দিয়ে কভার করে না। আপনি 10 মার্কসের আনসার লিখে আসছেন 2 মার্কসের জায়গায়। একদিকে আপনি লুজার হবেন, আর একদিকে এক্সামিনারের মেজাজ খারাপ হয়ে যাবে, আর একদিকে আপনাকে আন্ডার এস্টিমেট করবে, আপনার ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন উঠবে। সো এই জায়গাটায় আপনাকে ম্যাচিউরড এনাফ হইতে হবে, স্মার্ট এনাফ হইতে হবে। কি 2 মার্কসের আনসার 2 মার্কসের সমপরিমাণ যতটুকু লেখা দরকার ততটুকুই লিখবো, অ্যাকুরেট হইতে হবে, তাই না? স্পেসিফিক হইতে হবে, অর্গানাইজড ফর্মে দিতে হবে, আগোছালো অবস্থায় দিলে হবে না। দেন প্রেজেন্টেড উইদিন এ কনটেক্সট দ্যাট গিভস ইট মিনিং এন্ড রিলেভেন্স। অর্থাৎ আমরা যে অডিট রিপোর্ট করি আমাদেরকে গাইডলাইন দেওয়া আছে। কি গাইডলাইন দেওয়া আছে অডিট রিপোর্ট করার জন্য? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তো ঠিক আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং ইয়া হবে। অডিট রিপোর্ট করার জন্য কি গাইডলাইন? এপিএম স্যার, অডিট প্র্যাকটিস ম্যানুয়াল। দূর, স্ট্যান্ডার্ড কি বলা আছে? অডিটিং স্ট্যান্ডার্ড আছে না? তারেক সাহেবের বই কিনছেন আপনারা? আমাদের তারেক স্যারের বই আছে একটা অডিটিং রিপোর্টিং এর উপরে, জানেন এটা? না স্যার। হ্যাঁ, তারেক স্যারের বই আছে, খুঁজে নেবেন। তারেক স্যারের অডিটিং এর উপরে 701 এর উপরে তারেক স্যারের খুব সুন্দর বই লেখা আছে। 701? হ্যাঁ 700। রিপোর্টিং এর উপরে অডিটিং স্ট্যান্ডার্ড আছে না? জি স্যার। এটা কত? 700 and 701। এই যে আপনাদের 7 তারিখে, আগামী 7 তারিখে সাফা কুইজ কন্টেস্ট হবে। আগামী 7 তারিখে সাফা কুইজ কন্টেস্ট হবে। আইএফআরএস এই আইএফআরএস 797 আইএস 700 এএস 700 অডিটিং স্ট্যান্ডার্ড 700 701 আর একটা কি যেন টপিকস দিয়েছে। হাউএভার এই যে একটা উইদিন এ কনটেক্সট, এটা একটা কনটেক্সটের মাধ্যমে, একটা ফরম্যাটের মাধ্যমে আপনাকে প্রেজেন্ট করতে হবে, এবং যাকে আপনি ইনফরমেশনটা দিচ্ছেন সে যেন জিনিসটা পড়া বুঝতে পারে আপনি কি বলতে চাচ্ছেন, সে যেন পড়া জানতে পারে যে কি ইনফরমেশন আপনি তাকে দিয়েছেন। তার কাছে পৌঁছানোর পরে যদি সে যদি এটা বুঝতে না পারে, সে যদি জানতে না পারে, it will never ever information. Okay, then information is the data that has been processed into a form that gives meaningful message to the recipient and is of real or perceived value in current and progressive decision. অর্থাৎ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কারেন্ট এন্ড প্রোগ্রেসিভ সিদ্ধান্ত আমরা নিতে পারি, এবং এটার একটা মিনিংফুল ইনফরমেশন থাকবে, এবং এটা একটা অর্থবহ হবে, এটাকে আমরা ইনফরমেশন বলবো। দেন হোয়াই ইনফরমেশন ইজ ভ্যালুয়েবল আমরা বলেছি, এর আগে আপনাকে পড়িয়েছি। এটা ইনফরমেশন যেটাকে এনভায়রনমেন্টকে এফেক্ট করে, বিহেভিয়ারকে এফেক্ট করে, ডিসিশন মেকিং এ এফেক্ট করে, কার আউটকামকে এফেক্ট করে। দ্যাটস ওয়াই ইনফরমেশন ইজ ভ্যালুয়েবল। দেন when an information is high value, যখন এইটা 100% অ্যাকুরেট হবে, রিলায়েবল হবে, ক্লিন হবে, কমপ্লিট হবে, রাইট কোয়ান্টিটি হবে, যতটুকু চাওয়া হয়েছে ততটুকুই দেওয়া হবে, তখনই কেবলমাত্র এটাকে আমরা বলবো এইটা ভ্যালুয়েবল ইনফরমেশন। লাইক ওবামার, ওটা কি ব্যারাক ওবামা, হ্যাঁ ওবামার যে সময় আমরা যে আতঙ্কবাদে যে লাদেনকে ট্র্যাক করা হয়েছিল, তখন পেন্টাগন বা পেন্টাগন মানে হচ্ছে ইউএস এর যে লিডিং অর্গানাইজেশন যেটা কন্ট্রোল করে, সেটাকে পেন্টাগন বলা হয়। পেন্টাগন থেকে একটা ইনফরমেশন পাঠানো হয়েছিল যে হাই ভ্যালু ইনফরমেশন। হাই ভ্যালু মানে 100% কারেক্ট, রিলায়েবল, অ্যাকুরেট, ক্লিন, কমপ্লিট, রাইট কোয়ান্টিটি, রিলিভেন্ট, যে লাদেন ওইখানেই আছে। হাউএভার আমরা এগুলা পড়েছি, আমরা জানি বেটার ডাটা বেটার বিজনেস হবে। যে ডাটা যদি ভুল থাকে বিজনেসও ভুল হবে,
ডাটার উপর বেস করেই আমরা ইনফরমেশন তৈরি করি, ডাটাকে প্রসেস করেই আমরা ইনফরমেশন বানাবো, এবং ডাটাটা হচ্ছে র ফর্ম অফ ইনফরমেশন, আর ইনফরমেশনটা হচ্ছে যে প্রসেস ডাটা। ওকে, অনেকগুলো এখানে দেয়া আছে ডিফারেন্স, এটা আমরা পড়েছি। এটা একটা ডাটা, এটা আসলে কোনো কিছু প্রসেস করা হয়নি। যখন এটাকে আমরা প্রসেস করব, এই এক্সাম্পলটা আমরা যে দিয়েছিলাম, এটাকে যখন আমরা প্রসেস করব তখন আমরা একটা মিনিংফুল ইনফরমেশন পাবো যে এটা একটা অ্যাড্রেস। ওকে, দেন কম্বিনেশন অফ হার্ডওয়্যার সফটওয়্যার, আমরা এটা পড়বো যে আইএস ইনফরমেশন সিস্টেমটা কি। ইনফরমেশন সিস্টেম হইতে গেলে আমি বলেছিলাম আপনাকে কয়েকটা কম্পোনেন্ট থাকতে হবে, সেটা আমরা এখানে বলছি যে ইনফরমেশন হইতে গেলে মাস্ট কম্পোনেন্ট থাকতেই হবে। কি কি কম্পোনেন্ট থাকে একটা ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে? কম্বিনেশন অফ হার্ডওয়্যার, মনে আছে? বলেন তো কি কি থাকে? সময় নষ্ট করবো না আমরা, 8টা বেজে গেছে, বলুন কি কি থাকে, শুনতে পাচ্ছেন? আপনারা কি আছেন আমার সঙ্গে? স্যার আছে স্যার। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি যে কম্পোনেন্ট হইতে গেলে, ইনফরমেশন সিস্টেম হইতে গেলে কি কি কম্পোনেন্ট থাকতে হবে? 5টা কম্পোনেন্ট বলেন। স্যার ভুলে গেছি স্যার। হাই হাই, এটা তো এই পড়াতে আপনার যে ভুলে যান তাহলে তো মুশকিল হইতে হইব। হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফ্রাস্ট্রাকচার, ট্রেন পার্সোনেল, আর একটা হচ্ছে নেটওয়ার্কিং। স্যার এইগুলো তো জানি স্যার, আমি ভাবছিলাম অন্য কিছু স্যার। আরে আমি তো প্রথম চ্যাপ্টারে চলে আইছি না, আপনাদের রিভিউ ক্লাস চলতেছে তো। সরি স্যার। হ্যাঁ, এত রিভিউ ক্লাস, যে আমাদের কম্পোনেন্ট হইতে গেলে কি, ইনফরমেশন সিস্টেম হইতে গেলে কি কি লাগবে বলেন, এখন বলেন, মনে পড়ছে? স্যার হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর হচ্ছে স্যার ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, আর কি? ট্রেন পার্সোনেল। আর কি? আর স্যার আপনার নেটওয়ার্ক। হ্যাঁ, নেটওয়ার্কিং ছাড়া আপনি আমার সাথে এখন কথা বলতে পারবেন? পারবেন না, নেটওয়ার্কিং লাগবে। এটা হলো ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, আসুন দেখি, আগাইতে থাকি, মনে আছে কিনা বলেন। বেসড অন কি লেভেল কয়টা? মডেল, পিরামিড মডেল, পিরামিড মডেল মনে আছে? কয়টা লেভেল? অর্থাৎ অর্গানাইজেশনের বিভিন্ন স্টেজে ইনফরমেশনটা কিভাবে সাজানো হবে, ইনফরমেশন সিস্টেমটা, সেটার একটা লেভেল আছে, সেটাকে আমরা বলি পিরামিড মডেল। এটা বেসড অন হায়ারার্কি, বেসড অন প্রসেসিং, বেসড অন ইনফরমেশন প্রসেসিং, এটার উপর বেস করে করা হয়। তো এই লেভেলটা কয়টা বলেন? স্যার 3টা লেভেল হয় না স্যার? হ্যাঁ, 3টা লেভেল। কি কি 3টা লেভেল বলেন? টপ লেভেল, মিড লেভেল, আর হচ্ছে স্যার। ওরে বাবা, ওটা তো না। 3 লেভেল পিরামিড মডেল, 5 লেভেল পিরামিড মডেল, 4 লেভেল পিরামিড মডেল। 3 লেভেলটা কিসের উপর বেস করে? এই যে পিরামিড মডেল বা যেটাকে আমরা বলছি, অর্থাৎ একটা অর্গানাইজেশনের বিভিন্ন স্টেজে ইনফরমেশনের ক্লাসিফিকেশনটা, ইনফরমেশন ইউজারটা, ইনফরমেশনের রিপোর্টিং লেভেলটা কিরকম হবে সেইটা ডিপেন্ড করে। প্রথমে হলো ডিসিশনের উপরে ভিত্তি করে, ডিসিশনের উপর ভিত্তি করে যেটা করা হয় সেটা হলো 3 লেভেল। আর যেটা হলো প্রসেসিং এর উপর ভিত্তি করে করা হয় সেটা হলো 5 লেভেল। আর যেটা হচ্ছে হায়ারার্কি বেজে করা হয় সেটা হচ্ছে 4 লেভেল। আপনি যেটা বলছেন সেটা হলো 3 লেভেল। একটা হলো টেকনিক্যাল, আমরা আসি, এই যে দেখুন, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, এটা হলো 3 লেভেল, 1 2 3। স্ট্র্যাটেজিক ডিসিশন যেটা এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম ইআইএস বলি, টেকনিক্যাল ডিসিশন এটা হচ্ছে এমআইএস বলি, আর অপারেশনাল ডিসিশন হচ্ছে ট্রানজাকশন প্রসেসিং বলি। মনে আছে? এটা হলো 3 লেভেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এই 3 লেভেলটাকে হলো বেসড অন স্ট্র্যাটেজিক ডিসিশন টপ ম্যানেজমেন্ট, ট্যাকটিক্যাল ডিসিশন হলো মিডল ম্যানেজমেন্ট এমআইএস, আর অপারেশনাল ডিসিশনকে বলছি লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। এগুলো ব্যাখ্যার দরকার নেই এখন। ইনফরমেশন সিস্টেম, আমরা যে গুলো কালেক্ট করি, ইনফরমেশন সিস্টেমটা হচ্ছে দুটো সোর্সের থেকে, একটা হলো ইন্টারনাল ইনফরমেশন আর একটা হলো এক্সটার্নাল ইনফরমেশন। টাইপস অফ ইনফরমেশন মনে আছে? ইন্টারনাল কোনগুলো?
জি স্যার, অর্গানাইজেশনের ভিতরে যেই আপনার কারেক্ট, information গুলো কারেক্ট। অর্গানাইজেশনের ভিতরে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলছি ইন্টারনাল ইনফরমেশন, আর অর্গানাইজেশনের বাইরে যেগুলো সেগুলোকে আমরা বলছি এক্সটার্নাল ইনফরমেশন। ওকে, দেন আরো কিছু ইনফরমেশন আছে যে সিস্টেম, একটা হলো প্যাসিভ ইনফরমেশন আর একটা হলো ইন্টারঅ্যাক্টিভ ইনফরমেশন। প্যাসিভের উদাহরণটা আপনারা বলেন তো কোনটা? গত পরীক্ষার রেজাল্ট হলো না কয়েকদিন আগে? জি স্যার। আমার বেশ কয়েকজন স্টুডেন্ট আমাকে ফোন করেছে যে স্যার অন্তত আপনার সাবজেক্টটা পাস করছি। বুঝতে পেরেছেন? জি স্যার। আপনাদের তো কিছুই মনে নাই দেখছি। প্যাসিভ ইনফরমেশন উদাহরণ দেন, বলেন বলেন বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো, প্যাসিভ ইনফরমেশন ডেফিনেশনটা কি? প্যাসিভ ইনফরমেশন সিস্টেম আর সিস্টেমস দ্যাট উইল আনসার কোয়েরিজ বেসড অন দ্য ডাটা। অর্থাৎ আপনার যে ডাটাটা আছে সিস্টেমে, ওই ডাটাটার উপর ভিত্তি করে আপনি যে কোয়েরি করবেন ওই কোয়েরির উত্তরটা সে দিবে, কিন্তু ডাটার যে কন্টেন্ট, ডাটার অল্টার করতে পারবে না, ডাটা সেম থাকবে। এরকম একটা উদাহরণ দেন, তাহলেই বুঝবো যে আপনারা সবাই ঠিক আছেন। বলেন, এনিওয়ান উদাহরণ দেন, কোনটা সেটা? আমি কোয়েরি করব, আমি প্রশ্ন করব, আনসার পাবো, আনসারটা কোথার উপর ভিত্তি করে দিবে? ওর যে স্টোরেজে যে ডাটাগুলো আছে ওটার উপর ভিত্তি করে, কিন্তু ডাটা যেটা স্টোরকৃত ডাটা সেটা চেঞ্জ হবে না। জি স্যার, ওটা স্যার অটোমেটেড যে স্যার অ্যান্সার গুলো আসে আমাদের কাছে, এগুলো মনে হয় স্যার। হ্যাঁ, অটোমেটেড আনসার তো আপনার ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমও আসবে। আপনি ট্রায়াল এন্ড এরর করবেন, আপনাকে আনসার দিয়ে দেবে। এক্সেলের মধ্যে আপনি ইয়ে চেঞ্জ করে দিবেন, টেবিল এবং কলাম এবং রোর ইনফরমেশন চেঞ্জ করে দেবেন, ফর্মুলা দেওয়া থাকবে, সে আনসার চেঞ্জ করে দিবে। আবার চেঞ্জ করবেন, আবার চেঞ্জ হবে, আবার চেঞ্জ করবেন, এরকম হইতেই থাকবে। সেটা হলো ইন্টারঅ্যাক্টিভ, ট্রায়াল এন্ড এরর। আর প্যাসিভ হচ্ছে আমি কোয়েরি করব, আনসার পাবো, ডাটা চেঞ্জ হবে না। আমি ডাটা ঢুকাইলেও ডাটা চেঞ্জ হবে না, যেমন উইকিপিডিয়া, গুগল। ঠিক, আসসালামু আলাইকুম। জি বিপ্লব, বিপ্লব ভাই, জি বিপ্লব ভাই একটু ক্লাসে ছিলাম, আমি শেষ করে ফোন দেই রাত। হ্যাঁ ঠিক, ওকে ওকে, জি আসসালামু আলাইকুম। স্যার প্যাসিভ হচ্ছে স্যার যেটা স্যার ফিক্সড ডাটা, যেটা আমাদেরকে ডেলিভারি দেওয়া হবে আমাদের কোয়েরি অনুযায়ী। আর ইন্টারেক্টিভ হচ্ছে যে আমরা যেটা চাবো তখন সে অনুযায়ী অ্যান্সার দেবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। ওকে, দেন ইনফরমেশন সিস্টেম ক্যান বি ক্লাসিফাইড, তিন ভাগে আমরা ভাগ করতে পারি: অপারেশনাল সাপোর্ট সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আদার ক্লাসিফিকেশন। অপারেশনাল সাপোর্ট সিস্টেমের মধ্যে আছে ট্রানজাকশন প্রসেসিং, প্রসেস কন্ট্রোল, এন্টারপ্রাইজ কোলাবোরেশন। আমরা আগাচ্ছি না, এখান থেকে প্রশ্ন করব, হোয়াট ইজ ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম? TPS, transaction processing system. Can anyone explain? খুব দ্রুত যাইতে হবে, হ্যাঁ। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, টিপিএস টা হচ্ছে ডাটা ক্যাপচারিং, অর্থাৎ আমরা যে ডাটাগুলোকে ডে টু ডে ট্রানজাকশনকে ক্যাপচার করার জন্য যে প্রসেস, যে প্রসিডিওর অ্যাপ্লাই করি, যে সিস্টেম ব্যবহার করি, এটাকে বলা হয় ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। ডে টু ডে ট্রানজাকশন ক্যাপচার, স্টোরেজ, ম্যানেজ। এটাকে স্যার আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যারে যে আপনার ট্রানজাকশনটা এন্ট্রি দিলে অটোমেটেড স্যার যে আমাদের ডেবিট ক্রেডিট অনুযায়ী ভাগ হয়ে যায়, সেগুলো স্যার। Yes. Day-to-day operational data capturing is called transaction processing. Accounting software এ আমরা যে ট্রানজাকশন গুলো, প্রতিদিনের যে ট্রানজাকশন গুলো ক্যাপচার করি, কনভেন্স দিই, এন্টারটেইনমেন্ট করি, পারচেজ করি, সেলস করি, অল দিস থিংস কেউ না কেউ তো সিস্টেমে এন্ট্রি করে, তাই না? স্যার এন্ট্রি দেওয়ার পরে স্যার লেজার, ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ, সেটা কি বলা হয়? সামারাইজিং, স্টোরিং, ক্লাসিফাইং, দেন লেজার পোস্টিং, ট্রায়াল ব্যালেন্স, ডাটা স্টোরেজ। এই যে ট্রানজাকশন প্রসেসিং এর ওইটাই হলো ট্রানজাকশন প্রসেসিং, টিপিএস। এই ট্রানজাকশন প্রসেসিংটা কয় প্রকার মনে আছে? বলেন, ট্রানজাকশন প্রসেসিং কত প্রকার, কিভাবে?
মনে আছে? সরি স্যার। এই তো ব্যাচ প্রসেসিং পড়িয়েছিলাম, ব্যাচ প্রসেসিং, আর একটা হচ্ছে র্যাপিড রেসপন্স অর রিয়েল টাইম প্রসেসিং, মনে পড়ে? জি স্যার বলেছিলেন স্যার। ব্যাচ প্রসেসিং কোনটা? হিউজ নাম্বার অফ প্রোডাকশনস উইদাউট হিউম্যান ইন্টারভেনশন, নাম্বার অফ জবস, অনেকগুলো প্রোডাকশন হবে উইদাউট হিউম্যান ইন্টারভেনশন। হ্যাঁ, ওখানে কমান্ড দেওয়া থাকবে, জাভা স্ক্রিপ্ট বা কমান্ড দেওয়া থাকবে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হবে। অনেকগুলো নাম্বার অফ প্রোডাকশন, হিউজ নাম্বার অফ প্রোডাকশন হবে উইদাউট হিউম্যান ইন্টারভেনশন, তখন আমরা এটাকে বলবো কি? ব্যাচ প্রসেসিং। আর একটা রিয়েল টাইম প্রসেসিংটা হচ্ছে প্রথম প্রসেসের আউটপুট নেক্সট প্রসেসের ইনপুট। তাহলে ব্যাচ প্রসেসিং এর এক্সাম্পল কোনটা বলবো আমরা, বলুন তো? ব্যাচ প্রসেসিং এর এক্সাম্পল হচ্ছে ফার্মাসিউটিক্যালস বিজনেস। আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট জেনারেট করা হয় 30শে জুন তারিখে, একটা ব্যাংকের সকল কাস্টমারের 30শে জুন তারিখের স্টেটমেন্ট জেনারেট করা হয়। আপনি কি একটা একটা করে অ্যাকাউন্ট ধরে ধরে জেনারেট করবেন, না অটো কমান্ড দিয়ে জেনারেট করবেন? এটাকে বলা হয় ব্যাচ। আরেকটা হচ্ছে রিয়েল টাইম প্রসেসিং। এটিএম বুথ থেকে টাকা তুললেন, আমি বলেছিলাম যে আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, এখন আপনি 10 লাখ টাকা তুলে ফেললেন, 10 লাখ টাকার মধ্যে থেকে 2 লাখ টাকা তুললেন, এখনই তুলে ফেললেন, আপনার ব্যালেন্সটা কি হবে? ডেবিট হয়ে যাবে স্যার। ডেবিট হয়ে যাবে। ব্যালেন্সটা কি হবে? ব্যালেন্স কমে যাবে। 2 লাখ টাকা, 10 লাখ টাকা থেকে যদি 2 লাখ টাকা উইথড্রন করি, তাহলে এখন ব্যালেন্স কত থাকবে? 8 লাখ টাকা স্যার। তাহলে আবার আগামীকাল সকালে যখন আপনি আবার ব্যাংকের থেকে এটিএম থেকে টাকা তুলবেন, তখন আপনার ব্যালেন্স কত দেখাবে? ওপেনিং স্যার 8 লাখ দেখাবে। আচ্ছা, এরপরে আরো 2 লাখ তুললেন, তাহলে কত দেখাবে? 6 লাখ স্যার। তো যদি প্রথম দিন যে 2 লাখ টাকা উঠিয়েছিলেন 10 লাখ থেকে, সেই 2 লাখ টাকা যদি সিস্টেমের ইররের কারণে আপনাকে যদি ভুল পরের দিনে যখন গেছেন তখন যদি আবারও 10 লাখ টাকা দেখায়, তাহলে কি ওটা ঠিক থাকবে? ঠিক হলো না স্যার, ঠিক হলো না। তার মানে কি? প্রথম ট্রানজেকশনের আউটপুট মানে হচ্ছে 8 লাখ টাকা, পরবর্তী ট্রানজেকশনের ইনপুট, পরবর্তী ট্রানজেকশনের ওপেনিং 8 লাখ দেখানোর কথা। এটাকে বলা হয় রিয়েল টাইম। আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম, বিমানের টিকিট কেনা, মনে আছে? আসুন আমরা দেখি, এই যে টিপিএস ব্যাচ প্রসেসিং এর পেরোল সিস্টেম, perfect example of batch processing. এটা হচ্ছে batch processing is the execution of series of programs on a computer without manual intervention. Jobs are set up so they can be run to the completion without human interaction. আর রিয়েল টাইমে যেটা পড়বো আমরা, আসুন, র্যাপিড রেসপন্স অর রিয়েল টাইম, সেম র্যাপিড রেসপন্স প্রসেসিং রেফার টু অ্যাজ এ রিয়েল টাইম প্রসেসিং। আবার পরীক্ষা হয় দেখে মানে ভরকায় যায় না যে বাপরে বাপ র্যাপিড রেসপন্স এটা কি? র্যাপিড রেসপন্স মানেই হলো রিয়েল টাইম প্রসেসিং, অর্থাৎ rapidly এটা রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। রিয়েল টাইম প্রসেসিং ক্যান বি থট অফ অ্যাজ বিং used in process control where the results of the process are used to the inform the next input, অর্থাৎ প্রথম প্রসেসের যে রেজাল্টটা পরবর্তী প্রসেসের সেটা ইনপুট হয়ে আসবে। দ্য ক্লাসিক এক্সাম্পল ইজ দ্য এয়ারলাইন বুকিং সিস্টেম, ইনভেন্টরি কন্ট্রোল প্রসেস, চেইন সিস্টেম, এটিএম বুথ এক্সেট্রা, যেটা আমি বললাম আপনাদেরকে। ওকে, প্রসেস কন্ট্রোলটা হচ্ছে একটা অর্গানাইজেশন অনেকগুলো প্রসেস থাকে, এগুলোকে মনিটর করা, কন্ট্রোল করা। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এগুলো হয় মনিটর এন্ড কন্ট্রোল ইন্ডাস্ট্রিয়াল প্রসেস লাইক প্রোডাকশন, ইনভেন্টরি, ডেলিভারি প্রসেস, ডাব্লিউআইপি এক্সেট্রা। হোয়াট ইজ কোলাবোরেশন? এই যে এন্টারপ্রাইজ কোলাবোরেশন বলছি, হোয়াট ইজ কোলাবোরেশন? কোলাবোরেশনটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, team work, enhance team and work group communication and productivity, and include applications that sometimes called office automation system. এই যে এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেমটা অনেক সময় অফিস অটোমেশন
সিস্টেমও বলা হয়। আপনার পরীক্ষার হলে দুই রকম দেখলে আবার ভুলে যায়েন না, এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম এন্ড অফিস অটোমেশন সিস্টেম আর সেম। এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেমটা মানে হচ্ছে একে অপরের প্রতি সহযোগিতা, এনহ্যান্স দ্য টিম ওয়ার্ক, productivity, communication to each other within the group, within the organization। যখন আমরা কমিউনিকেশন, প্রোডাক্টিভিটি, টাইম সেভিংস যখন আমরা সেভ করার জন্য আমরা সিস্টেম ব্যবহার করব, তখন এটাকে বলবো আমরা এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম। লাইক ইমেইলিং, আমি একটা ফাইল শেয়ারে দিয়ে রাখছি, শেয়ারের থেকে যার যার প্রয়োজন সে ডাউনলোড করে নিয়ে নিচ্ছে, এটাকে বলা হয় কোলাবোরেশন। আমি একটা ইমেল থ্রো করতেছি, একজন একজনকে না দিয়ে আমি একটা গ্রুপে দিয়ে দিলাম, সবাই একসঙ্গে দেখে নিচ্ছে। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছি, আমি একটা ভাইবার গ্রুপ তৈরি করছি, নিজেদের মধ্যে একটা কাজ খুব দ্রুত সমাধান করার জন্য, সবার অপিনিয়ন নেওয়ার জন্য, এটাকে বলা হয় এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম অথবা অফিস অটোমেশন সিস্টেম। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এরপরে আসেন ম্যানেজমেন্ট সিস্টেম, এমআইএস। ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে when information system application works on providing information and support for effective decision making by various groups, they call management support system বা management information system। অর্থাৎ আমি একটা অর্গানাইজেশনের ম্যানেজমেন্টে আছি, বোর্ড অফ ডিরেক্টরসে আছি, আমি কি যায় লেজার নিয়ে কাজ করব? না স্যার। আমি তো ডিসিশন মেকিং এর জন্য বসে রয়েছি, তাহলে আমার কাছে তো ডিসিশন মেক করার জন্য, সিদ্ধান্ত নেয়ার জন্য কিছু ইনফরমেশন আসতে হবে। এই ইনফরমেশনটা আমার কাছে বিভিন্ন সোর্স থেকে আসবে বোর্ড অফ ডিরেক্টরস এর কাছে। এই বোর্ড অফ ডিরেক্টরস কে ইনফরমেশন প্রোভাইড করার জন্য when we are using some information systems or applications is called management support system or management information system। ক্লিয়ার? বাংলা কথা বোঝা গেছে? জি স্যার। অর্থাৎ ম্যানেজমেন্টকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য when we are using system or application or softwares to provide information to the management for decision making is called management information system or management support system। Okay? স্যার এই ধরনের সফটওয়্যার স্যার কিরকম হচ্ছে? এই ধরনের সফটওয়্যার হচ্ছে আপনার অফিসে যখন আপনি বড় বড় অর্গানাইজেশনে চাকরি করবেন আমার মতো, হ্যাঁ, ওইখানে দেখবেন যে আমি যখন ইআরপি ইমপ্লিমেন্টেশন করি তখন একটা রিপোর্টিং ইয়ে আছে, ড্যাশবোর্ড বলে, রিপোর্টিং মানে সফটওয়্যার বলে, বিভিন্ন ইনফরমেশন ওখান থেকে ক্যাপচার করে রিপোর্ট আকারে ম্যানেজমেন্টকে দিতে হয়, এটা সিস্টেমে ইনবিল্ড থাকে। স্যার এসএপি এবং হ্যাঁ এসএপি এন্ড ওরাকেল, জি। আলাদাভাবে কিছু থাকে নাকি স্যার ওভারঅল যা থাকে তাই? আলাদাভাবে করা যায়, রিপোর্টিং টুলস আছে, হ্যাঁ, আপনি রিপোর্টিং আপনার মতো করে কাস্টমাইজ করে বানায় নেবেন রিপোর্টিং সিস্টেমটা। ইনবিল্ড কিছু রিপোর্ট থাকে, আপনি যতগুলো রিপোর্ট আছে ইনবিল্ড সেগুলো তো পাবেনই। এছাড়া এই ক্ষেত্রে আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, বিআই, বিজনেস ইন্টেলিজেন্স। এটা মূলত আপনাকে, আপনার এই বিআইটা হচ্ছে রিপোর্টিং টুলস, কেমনে কত ভাবে কত ধরনের রিপোর্ট আপনি বানাবেন মনের মাধুরী মিশায়া, সেটা আপনার ব্যাপার। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এই বিআইটা, বিজনেস ইন্টেলিজেন্স। ইনফরমেশন গুলো, জি বলুন। অর্থাৎ স্যার ওরাকল বা এসএপি তে ইনফরমেশন গুলো যে ডিপার্টমেন্ট ওয়াইজ মানে বিভিন্ন ভাবে ভাগ হয়ে থাকে, সেক্ষেত্রে টপ লেভেল ম্যানেজমেন্ট তো স্যার এত সময় নাই আমার সবকিছু একবারে দেখার। এক্স্যাক্টলি এট এ গ্লান্স দেখার জন্য স্যার আলাদা কোনো টুলস ইউজ করা হয়, এটাকেই বলা হয় রিপোর্টিং টুলস বা বিজনেস ইন্টেলিজেন্স, বিআই দিয়ে আমরা ড্যাশবোর্ড বানিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, এটাকে বলা হয় রিপোর্টিং টুলস। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, দেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটা আমরা পড়ছি, এটার আবার তিন ধরনের আছে। একটা হলো ম্যানেজমেন্ট ইনফরমেশন, একটা হলো ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম, আর একটা হলো এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা হচ্ছে মিড লেভেলের যারা তারা ব্যবহার করে, অর্থাৎ এই ম্যানেজমেন্টকে দেওয়ার জন্য, টপ লেভেল বসদেরকে দেওয়ার জন্য কিছু ইনফরমেশন তারা কালেক্ট করে একটা সামারি আকারে ড্যাশবোর্ড তৈরি করে বা একটা রিপোর্টিং ফরম্যাটে ওইগুলোকে প্রেজেন্ট করে, এটাকে বলা হয় এমআইএস। ডিসিশন সাপোর্ট সিস্টেমটা হচ্ছে এই যে ম্যানেজমেন্ট যে ডিসিশন নিবে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো অ্যানসিলারি সহযোগী ওয়ার্ক কাজ করতে হয়,
যেমন আপনি একটা বাজেট প্রিপেয়ার করবেন, বাজেট প্রিপেয়ার করতে গেলে আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্টাল বাজেট বিভিন্ন অ্যানালাইসিস করতে হবে। ওই অ্যানালাইসিস গুলো করার জন্য, দ্রুত বাজেটটাকে ফাইনালাইজ করার জন্য আরো কিছু সিস্টেম ব্যবহার করা হয়, সাপোর্ট সিস্টেম। সেগুলোকে বলা হয় ডিসিশন সাপোর্ট সিস্টেম। অর্থাৎ ডিসিশন নেওয়ার জন্য না, ডিসিশন নেওয়ার জন্য অনেকগুলো ডিসিশন অল্টারনেটিভ আপনাকে তুলে ধরতে হবে। ওই ডিসিশন অল্টারনেটিভ গুলো দ্রুত টেবিলে আনার জন্য যে সিস্টেম ব্যবহার করা হবে সেটাকে বলা হবে ডিসিশন সাপোর্ট সিস্টেম। আর এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম হচ্ছে টপ ম্যানেজমেন্ট যে ইনফরমেশন সিস্টেমটা ব্যবহার করে, সেটাকে বলি আমরা এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। এগুলো আমরা পড়েছি, আমরা দেখেছি, এগুলো আর ব্যাখ্যা করার দরকার নেই, আমি খুব দ্রুত যাচ্ছি। ডিসিশন সাপোর্ট সিস্টেম এর আগে আমরা পড়েছি, এখানে হাইলাইট করা আছে। সামটাইমস ডিসিশন সাপোর্ট সিস্টেম ইজ অটোমেটেড, সামটাইমস ইজ ম্যানুয়াল ইন্টারভেনশন ইজ রিকোয়ার্ড, সামটাইমস বোথ আর রিকোয়ার্ড। ঠিক আছে, এখানে আমরা একবার প্রশ্ন হয়েছিল আগের সিলেবাসে, এটা আপনাকে দেখাচ্ছি এখানে। ডিসিশন সাপোর্ট সিস্টেমস ক্যান বি ইদার fully computerized, yes, human powered, yes, sometimes decision or judgment is required, or combination of both. 100% I agreed with this statement, because decision support system sometimes is required to fully automated, sometimes it need human judgment or intervention, and both, sometimes it requires both. Okay, then executive information আমরা পড়েছি। এটা আদার ক্লাসিফিকেশন, আদার ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের বইতে যে প্রেসক্রাইব বইটা আছে ওখানে আদার ক্লাসিফিকেশনের কথা বলা আছে। আদার ক্লাসিফিকেশনের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে, এক্সপার্ট সিস্টেম, নলেজ বেজ কথাটা বাদ গেছে এখানে, নলেজ বেজ ম্যানেজমেন্ট সিস্টেম, স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম, ফাংশনাল বিজনেস সিস্টেম। এখানে এক্সপার্ট সিস্টেম মানে হচ্ছে ইটস একটু আগে আমরা সিআরএম পড়েছি, সিআরএম এর পার্ট। অনেক সময় কাস্টমার রিলেশনশিপ, কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য এক্সপার্ট সিস্টেমকে ব্যবহার করতে। এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে মোর দেন ওয়ান এক্সপার্ট অপিনিয়নটাকে, একটা এক্সপার্ট অপিনিয়নটাকে আমরা স্টোর করা। অর্থাৎ আমাদের বিজনেসের ক্ষেত্রে অনেক সময় অনেক কোয়েরি আসে, সেটার যে সলিউশনটা থাকে সেই সলিউশনটাকে আমরা যখন প্রিজার্ভ করি তখন এটাকে আমরা বলবো এক্সপার্ট সিস্টেম। আর একটা বলছি আমরা নলেজ বেস, মোর দেন ওয়ান এক্সপার্টস অপিনিয়ন উইল বি collected and stored in a single place, in a single database, and will be used for future complex solution purpose. And then it is called knowledge based management system. Strategic information system টা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম ব্যবহার করা হয় সেটাকে আমরা বলছি স্ট্র্যাটেজিক ইনফরমেশন। এন্ড ফাংশনাল বিজনেস সিস্টেম যেটা আমরা বলছি, একটা অর্গানাইজেশন অনেকগুলো ফাংশনাল এরিয়া থাকে এবং ইচ এন্ড এভরি এরিয়াতে উই আর ইউজিং applications or systems or software which is called ERP. এবং ERP, all these systems and softwares will be, applications will be integrated. যেমন অ্যাকাউন্টিং ফাংশনের ক্ষেত্রে অ্যাকাউন্টিং সফটওয়্যার আমরা ব্যবহার করব, দেন সাপ্লাই চেইনের ক্ষেত্রে SCM ব্যবহার করব, কাস্টমার রিলেশনশিপের ক্ষেত্রে আমরা, মার্কেটিং এর ক্ষেত্রে আমরা CRM ব্যবহার করব, প্রোডাকশনের ক্ষেত্রে আমরা প্রোডাকশন ব্যবহার করব, প্রোডাকশন KLM সিস্টেম ব্যবহার করব, দেন আমরা হিউম্যান HR এর ক্ষেত্রে আমরা HCM, হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করব। এবং এই যে বিভিন্ন ফাংশনাল এরিয়াতে যখন আমরা ফাংশনাল সিস্টেম ব্যবহার করব তখন আমরা এটাকে বলছি ফাংশনাল বিজনেস সিস্টেমস। স্যার জি স্যার, তাহলে কি স্যার এক্সপার্ট সিস্টেমে স্যার যদি অর্গানাইজেশনে এমন কোনো প্রবলেম ক্রিয়েট হয় যেটার আপনি সলিউশন বা যে ধরনের প্রবলেম আগে কখনো হয়নি, সেটা প্রবাবল সলিউশনটা আপনি বের করে তারপরে সেটাকে সিস্টেমে স্যার অটোমেটেড করে রাখা, এরকম স্যার? জি, আপনি যে লাইনটা আসছে সামনে, expert system that provides expert advice and act as expert consultant to user, examples credit application advisor, process monitor and diagnostic maintenance system. আপনার একটা অর্গানাইজেশনে প্রবলেম ক্রিয়েট হলো, সেই প্রবলেমটার যে সলিউশনটা, ওই সলিউশনটা যখন আপনি আপনার সিস্টেমে প্রিজার্ভ করে রাখবেন তখন সেটাকে আমরা বলবো এক্সপার্ট সিস্টেম। ওইখানে শুধু এই যে অ্যাডভাইজারি সিস্টেম গুলো ওইখানে প্রিজার্ভ করা থাকবে। আইটি ডিপার্টমেন্ট স্যার। হ্যাঁ, ওলাপান কি করে
এই আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা Okay. যাচ্ছে। হ্যাঁ, আসুন এরপরে নলেজ বেস যেটা বললাম, নলেজ বেস সিস্টেম ইজ এ কম্পিউটার প্রোগ্রাম মোর দ্যান ওয়ান এক্সপার্ট, একজন না। ওই যে আমরা মেডিকেল বোর্ড বসাই না, মেডিকেল বোর্ড বসাইলে যে সিস্টেমটা, যে সলিউশনটা আসে, সেটা হচ্ছে মোর দ্যান ওয়ান এক্সপার্টের ওপিনিয়ন, তাই না? যেমন ধরেন যে একজন হার্টের ডাক্তার থাকে, একজন ডায়াবেটিসের ডাক্তার থাকে, একজন কিডনির ডাক্তার থাকে, একজন মেডিকেল ফিজিশিয়ান থাকে, সবাই মিলে যখন একটা ওপিনিয়ন দেয় একটা রোগীর ক্ষেত্রে, সেটাকে যখন আমরা মোর দ্যান ওয়ান এক্সপার্ট ওপিনিয়নটাকে আমরা যখন ব্রড টুগেদার করব এবং সিস্টেমে রেখে দেব ফর ফিউচার ইউজ, সেটাকে আমরা বলবো নলেজ বেস সিস্টেম। ওকে, ওই then strategic information support operations and management process that provide a firm with strategic products, strategic service, মানে strategic decision গুলো কি করব, 5000 মেট্রিক টন করব না 10000 মেট্রিক টন করব, কি সার্ভিস দেব, এইগুলো যখন আমরা সিদ্ধান্ত নেব এবং সিস্টেম ব্যবহার করব, তখন তাকে বলি আমরা স্ট্র্যাটেজিক। আর ফাংশনাল তো আমি আপনাদেরকে বলেই দিলাম। মার্কেটিং, অপারেশন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্সের ক্ষেত্রে, এইচএম এর ক্ষেত্রে, এই হিউম্যান রিসোর্স বা এইচসিএম এর ক্ষেত্রে যে সফটওয়্যার আমরা ব্যবহার করি সেটাকে বলি আমরা ফাংশনাল। দেন আসুন আমরা আরেকটাতে যাই, পরেরটায় চলে যাই। নিউ স্ক্রিন শেয়ার, আমরা একটু হার্ড সফটওয়্যারটা একটু দেখে নিই। What is system? সিস্টেম হইতে গেলে ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট, সিস্টেম হইতে গেলে কোনো কিছু যদি ইনফরমেশন সিস্টেম, আপনি দেখতে পাচ্ছেন? স্যার এখনো আসেনি স্ক্রিনটা স্যার। সরি, আমি শেয়ার দিতে বসে গেছি। এবার আসছে? জি স্যার, আসছে স্যার। হ্যাঁ, আমি খুব দ্রুত যাব। হ্যাঁ, ওকে স্যার। What is system? System is a set of interrelated components. অর্থাৎ আমি in general বলি, if in IT, if it is called system, there must be some components. এবং এই some components গুলোকে interrelated হইতে হবে, integrated হইতে হবে। ওকে, যেমন মাউসের জায়গায় যদি আপনি যদি কিবোর্ড লাগান, কিবোর্ডের জায়গায় যদি আপনি মাউস লাগান, এইগুলা তখন কাজ করবে না। প্রিন্টারের জায়গায় যদি আপনি যদি অডিও সিস্টেম লাগান, কাজ করবে? কাজ করবে না। দ্যাটস ওয়াই উই আর কলিং ইন্টাররিলেটেড কম্পোনেন্টস উইথ এ ক্লিয়ারলি ডিফাইন্ড বাউন্ডারি, যার যে কাজ সেটা থাকতে হবে, ওয়ার্ক টুগেদার, এবং এর অবজেক্টিভটা হবে একসাথে কাজ করব এবং একটা টার্গেট থাকবে, সেই টার্গেটটাকে অ্যাচিভ করব, তখন এটাকে বলবো আমরা সিস্টেমে। সিস্টেম ইজ এ সেট অফ ইন্টাররিলেটেড কম্পোনেন্টস হুইচ have a clear boundary বা ফাংশনালিটি, সুনির্দিষ্ট কাজ করার জন্য প্রত্যেকের সেপারেট কাজের দায়িত্ব থাকবে, and working together to achieve a common set of objectives by accepting inputs and output procedures, তখন তাকে আমরা বলবো সিস্টেম। এই সিস্টেম হইতে গেলে কি কি থাকতে হবে? সিস্টেম হইতে গেলে ইনপুট থাকতে হবে, আউটপুট থাকতে হবে, প্রসেসিং থাকতে হবে। আরো দুইটা বেসিক, এই তিনটা হলো বেসিক, ইনপুট, প্রসেসিং, আউটপুট। আরো দুইটা আছে, সেটা হচ্ছে একটা হলো ফিডব্যাক আর একটা হলো কন্ট্রোল। ঠিক আছে? দেন ইনপুট, ডাটা, রিসোর্স। আমরা ইনপুট টাইপিক্যালি টেক্স দ্য ফর্ম অফ ডাটা এন্ট্রি অ্যাক্টিভিটিস। আমরা যেহেতু আইটি নিয়ে কাজ করছি, ইনফরমেশন টেকনোলজি, এখানে আমাদের ইনপুটটা হচ্ছে ডাটা এন্ট্রি, টিপিএস, ট্রানজাকশন প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ রেকর্ডিং এন্ড এডিটিং। অর্থাৎ ওই যে ডাটা আমরা ডাটা এন্ট্রি করি, অ্যাকাউন্টিং এন্ট্রি এন্টার করি, সিস্টেমে দেই এবং সেটাকে এডিট করি যদি প্রয়োজন পড়ে। দেন প্রসেসিং, প্রসেসিংটা হচ্ছে ডাটাটা যখন আমরা এন্ট্রি করলাম সেটাকে আমরা প্রসেসিং করব, প্রসেসিং না করলে সেটার থেকে আমরা ট্রায়াল ব্যালেন্স পাবো না, সেটার থেকে আমরা লেজার পাবো না। যেমন প্রসেসিং, ইররিলেভেন্ট, এটা কি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আপনি একটু মিউট করেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে স্যার, মুস্তফা ভাই বলছিলেন? জি জি জি, ভাই আপনার এটা স্যার কথা বোঝা যাচ্ছে না ভাই। আরে না না, এদিকে না, না চার্জারের টান লাগছে। ওকে ওকে, এই দাঁড়ান, আমি ইয়ে করে দিচ্ছি ওনাদেরকে। স্যার ফোন দিয়েছি স্যার। ওকে, থ্যাংক ইউ। মানে ওরা কি ক্লাসে আছে নাকি ওদের কি সমস্যা কি?
স্যার ক্লাসে আছে স্যার, ভুলে স্যার আনমিউট হয়ে গেছিল। ওকে ওকে, দেন ডাটা প্রসেসিং, ডাটা এন্ট্রি হলো, ডাটা প্রসেসিং করতে হবে। প্রসেসিংটা হচ্ছে কি, ডাটা ইজ টাইপিক্যালি সাবজেক্ট টু প্রসেসিং অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ ক্যালকুলেটিং, কম্পেয়ারিং, স্টোরিং, ক্লাসিফাইং এন্ড সামারাইজিং। যদি আমরা ডাটা প্রসেসিং না করি তাহলে আমরা লেজার পাবো না, ট্রায়াল ব্যালেন্স পাবো না, আলটিমেটলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা সম্ভব হবে না। ডাটা প্রসেসিং করা হচ্ছে ক্যালকুলেটিং, মানে হচ্ছে প্রতিদিনের ডাটাটা যোগ হবে, কম্পেয়ারিং করা হবে, কোনটা কোনটায় যাবে, সর্টিং করা হবে, ক্লাসিফাইং করা হবে। ওকে, দেন আসুন আউটপুট অফ ইনফরমেশন। এই যে ডাটা ইনপুট দিলাম, প্রসেসিং করলাম, এরপরে তো আমরা রিপোর্ট পাবো, ট্রায়াল ব্যালেন্স পাবো, জেনারেল লেজার পাবো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেজার পাবো। দেন স্টোরেজ অফ ডাটা রিসোর্স, এই যে ডাটাটাকে যদি আমরা যদি স্টোরেজ না করি, যেহেতু উই আর ওয়ার্কিং উইথ হিস্টোরিক্যাল ডাটা, অ্যাজ পার কোম্পানি ল উই হ্যাভ টু প্রিজার্ভ আওয়ার ইনফরমেশন 12 years, অ্যাজ পার ট্যাক্স অ্যান্ড ভ্যাট ল উই হ্যাভ টু প্রিজার্ভ ডাটা 4 to 6 years, so we have to preserve our data, storage the data in safe place. Then control system of performance, মাঝখানে আরেকটা চলে গেছে, স্টোরেজ অফ ডাটা গেল, আউটপুট গেল, দেন কন্ট্রোল সিস্টেম অফ পারফরমেন্স। এই যে ডাটাটা আমরা ইনপুট দিচ্ছি, প্রসেস করছি, আউটপুট দিচ্ছি, হ্যাঁ, স্টোরেজ করছি, এগুলোর একটা টাইম লিমিট থাকে। যদি অ্যাবনর্মালি এগুলো যদি মানে কাজ করে, সময়ের কাজ যদি সময় না করতে পারি, তাহলে এই যে সিস্টেমের যে পারফরমেন্স, এটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। সিস্টেমের পারফরমেন্সের কারণে আমাদের অনেক সময় চলে যাবে, কস্ট ইনভলভ হবে, এই জিনিসগুলোকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। সিস্টেম হইতে গেলে পারফরমেন্স কন্ট্রোল থাকতে, অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যাক্টিভিটি ইজ দ্য কন্ট্রোল অফ ইটস পারফরমেন্স। ওকে, দেন ফলোইং আর দ্য কম্পোনেন্ট the information system, একটা ইনফরমেশন সিস্টেম হইতে গেলে কি কি কম্পোনেন্টস থাকতে হবে, এটা একটু আগে আমরা পড়েছি। হার্ডওয়্যার, সফটওয়্যার, পিপল মানে ট্রেন পার্সোনেল, ডাটা রিসোর্সেস এন্ড নেটওয়ার্ক। ডাটা রিসোর্সেস মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, কোন এনভায়রনমেন্টে আমরা কাজ করছি, কোথায় কাজ করছি, ওই ইনফ্রাস্ট্রাকচার বা ডাটা রিসোর্সেস। আর হচ্ছে নেটওয়ার্কিং। দেন পিপল রিসোর্স, এটা পড়ার দরকার নেই। এন্ড ইউজার এবং আইএস, ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট। আইএস কোথায় ব্যবহার হয়, যারা ইমপ্লিমেন্টেশন করে তাদেরকে বলা হয় আইএস স্পেশালিস্ট, ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট। দেন হার্ডওয়্যার, হার্ডওয়্যারটা হচ্ছে কি, যেটা চোখে দেখা যায়, হাতে ধরা যায়, সেটাকে বলছি আমরা হার্ডওয়্যার। হার্ডওয়্যার কিছুটা আছে এক্সটার্নাল, কিছুটা আর হলো ইন্টারনাল। দেন ইন্টারনাল হার্ডওয়্যারে কি কি থাকবে এখানে বলা আছে, একটা পিকচার দেওয়া আছে, আপনারা দেখে নেন। এটা হলো ইন্টারনাল হার্ডওয়্যার। আর সফটওয়্যার ইন্টারনাল, এক্সটার্নাল, এক্সটার্নাল গেল কি, হ্যাঁ। Then software. Software is the collection of computer programs. Software টা হচ্ছে computer programs, procedures and documentation that performs different tasks on a computer system. Software টা হচ্ছে একটা collection of computer programs or procedures that and documentation that performs different tasks in a computer system. Procedure টা হচ্ছে which are operating instruction. Procedure টা হচ্ছে how you will work. Instructions, procedure means হচ্ছে instruction, standard মানে হচ্ছে rules, procedures হচ্ছে instruction. Is it clear to all of you? খেয়াল করবেন, স্ট্যান্ডার্ড মানেটা কি, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে রুল, আপনাকে ওই স্ট্যান্ডার্ড ফলো করতেই হবে। ইয়েস স্যার। আর প্রসিডিওরটা হচ্ছে ইনস্ট্রাকশন, হাউ ইউ উইল প্রসিড। প্রসিডিওরটা হচ্ছে আমরা বলি না এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। ইয়েস স্যার। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, স্ট্যান্ডার্ডটা মানে হচ্ছে রুল, রুল ফলো করে অপারেটিং ইনস্ট্রাকশন আপনি দিবেন। রুলের বাইরে আইন অনুযায়ী আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে। আপনাকে যদি বলা হয় যে ইনকাম ট্যাক্সের রুল ফলো করে অ্যাকাউন্টস করতে হবে, ইউ আর বাউন্ড টু ডু দিস, তাই না? আমাদের বাইরে যাইতে পারবো না। কোম্পানিজ অ্যাক্ট আমাকে ফলো করতে হবে। কোম্পানিজ অ্যাক্টটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, আমার আইএস হচ্ছে স্ট্যান্ডার্ড। আইএস অনুযায়ী আমি আমার টিমকে ইনস্ট্রাকশন দিব, ডু দিস অ্যাকর্ডিংলি। ওকে, তাহলে স্ট্যান্ডার্ডটা হচ্ছে রুল, প্রসিডিওরটা হচ্ছে ইনস্ট্রাকশন। ওকে স্যার। জি, এসওপি নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন না, বলেন বলেন বলেন। কোম্পানি টু কোম্পানি স্যার এসওপি কি স্যার ভিন্ন ভিন্ন হয় নাকি স্যার স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটা কোম্পানি স্ট্যান্ডার্ড ঠিক রেখে তার এনভায়রনমেন্ট অনুযায়ী স্যার এসওপি ক্রিয়েট করে স্যার? আমি যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী বলি, মানে অ্যাকর্ডিং টু যদি হোমোজেনিয়াস ওয়ার্ল্ড ওয়াইড বলি,
তাহলে অপারেটিং প্রসিডিওর সেম হওয়ার কথা, কিন্তু যেহেতু ম্যান টু ম্যান ভেরি করে সেহেতু অপারেটিং প্রসিডিওরটা চেঞ্জ হইতে পারে, বাট স্ট্যান্ডার্ড সেম হইতে হবে। এটা হলো রুল, এটা হলো নিয়ম। আপনি অ্যাকাউন্টিং কিন্তু হোমোজিনিয়াস, হারমোনাইজড সারা ওয়ার্ল্ডের এক্সেপ্ট গ্যাপ, যারা আমরা আইএস ফলো করি আমাদের অ্যাকাউন্টিং প্রসিডিওর কিন্তু সেম হবে। হ্যাঁ, আমি এখন ওরাকেল ব্যবহার করতে পারি, আমি এসএপি ব্যবহার করতে পারি, আমি টালি ব্যবহার করতে পারি, আমি লজিক ব্যবহার করতে পারি, আমি WFS ব্যবহার করতে পারি, দ্যাটস আপ টু ইউ। এই যে বিভিন্ন সফটওয়্যারের লজিক, অ্যালগরিদম, স্ট্যান্ডার্ড কিন্তু আপনাকে সেম রাখতেই হবে। হ্যাঁ, অপারেটিং প্রসিডিওর, ক্যাপচারিং প্রসিডিওর, ইনস্ট্রাকশন প্রসিডিওরস ডিফারেন্ট হইতে পারে যেহেতু ম্যান টু ম্যান ভেরি করে। ক্লিয়ার? ওকে, Sir, yes, sir. Okay. okay. Then there are two broad categories of software. One is system software, another is application software. System software ta ki? System software ta referring to the computer programs used to start and run computer system. Orthat when you are going to start your computer, then there are number of softwares in top of your program, in top of your computer. All are your system software, the software that is essentially mandatory needed to run your system, your computer, is called operating software. Our application software is in general designation of computer programs for performing task. অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টিং করবেন, আপনি যে ওয়ার্ড করবেন, আপনি এগুলা বিভিন্ন টাস্ক করার জন্য যেটা ইন জেনারেল একটা সফটওয়্যার আপনাকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি সাজিয়ে নেবেন। আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে বিভিন্ন কাজ করার জন্য, এটা হচ্ছে ইন জেনারেল। এখানে কিছু সেগ্রিগেশন ডিফারেন্স দেয়া আছে, হোয়াট ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার, এগুলো আপনারা পড়ে নেবেন। সিস্টেম সফটওয়্যারের মধ্যে আবার অনেক ভাগ আছে। সিস্টেম সফটওয়্যারের মধ্যে অপারেটিং সিস্টেম আছে। অপারেটিং সিস্টেমটা হচ্ছে আপনার কম্পিউটারটাকে যখন আপনি বুটিং করবেন, আপনার কম্পিউটারটাকে যখন আপনি চালু করবেন, তখন যে সফটওয়্যারটা ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমস হুইচ আর এসেনশিয়াল collections of software that manage resources and provides common service for other software that runs on top of them. Supervisory programs, bootloaders, shells, and Windows systems are core parts of operating system. অর্থাৎ আপনার কম্পিউটারটাকে রান করার জন্য যে সিস্টেম সফটওয়্যারটা ব্যবহার হবে সেটাকেই আমরা বলছি অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম, এটাকে ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম বলা হয়। সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্যে অপারেটিং সিস্টেম আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম আছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আপনার ডাটাবেসটাকে প্রতিনিয়ত ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্ট শব্দটার অর্থ হলো কালেকশন, রিস্টোরিং, ম্যানিপুলেশন, segregation, all these things. It's a huge ডাটাবেসটাকে আমরা যদি ডাটাবেস ম্যানেজমেন্ট না করি তাহলে ডাটাটা এমন ভাবে লার্জ ডাটা হয়ে যাবে, বিগ ডাটা হয়ে যাবে, 2 বছর পরে আপনার কম্পিউটারই আর চলবে না। এই জন্য ডাটাটাকে ম্যানেজমেন্ট করতে হবে, সেপারেট করতে হবে, সেপারেট ডাটাবেস রাখতে হবে। আর একটা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। নেটওয়ার্ক ম্যানেজমেন্টের উপর অনেক কিছু নির্ভর করে। আপনার নেটওয়ার্কের পারফরমেন্স জাস্টিফাই করতে হবে, আপনার নেটওয়ার্কের কারণে আপনার অ্যাক্টিভিটি স্লো হয়ে যেতে পারে, এই জন্য নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করতে হয়। এরপরে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করলে আমরা কি কি জানতে পারবো? একটা নেটওয়ার্কে কোন ডিভাইস আছে সেটা জানতে পারবো, নেটওয়ার্ক ডিভাইস মনিটরিং করতে পারবো, নেটওয়ার্কের পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারবো, ইন্টেলিজেন্স নোটিফিকেশন পাবো, হয়তো কেউ আমার সিস্টেমে ঢুকেছে কিনা, হয়তো কেউ কোনো ট্রাই করেছে কিনা, কোনো ইনফরমেশন স্টিল বা চুরি হয়েছে কিনা, উই ক্যান ইজিলি ফাইন্ড ইফ উই ইউজ দ্য ইন্টেলিজেন্স নোটিফিকেশন। Okay, then system utilities. System utilities which are computer programs designed to assist user in maintenance and care of their computer. এটা system utilities মানে হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওয়াসা এগুলো না। এই ইউটিলিটিস শব্দটা হচ্ছে
আপনাকে ট্রেনিং করবে। আপনি নর্মালি আপনার যদি এই সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনার কম্পিউটার একটু ডিস্টার্ব করলে আপনি নিজেই রিপেয়ার করতে পারবেন, আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন, আপনি এটাকে টাইম টু টাইম আপগ্রেড করতে পারবেন, বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করার কাজ আপনি করতে পারবেন। প্রবলেম হয়েছে একটু শাটডাউন দিয়ে আবার চালু করা, রিস্টার্ট করা, এই দিস থিং, অল দিস থিংস, এটা হচ্ছে সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার। দেন সিস্টেম পারফরমেন্স কখন জাস্টিফাই করতে হবে এই জিনিসগুলো এখানে বলা আছে, আমরা দেখে নিয়েছি। কি কি কারণে আমাদের এই অ্যাসপেক্টস অফ পারফরমেন্স জাস্টিফিকেশন, কখন কি হইলে আমি আমার কম্পিউটার সিস্টেমের পারফরমেন্স নিয়ে কথা তুলবো সেটা এখানে বলা আছে। যেমন অ্যাভেলেবিলিটি, আপনি যেটা খুব দ্রুত পাওয়ার কথা পাচ্ছেন না, চ্যানেল ক্যাপাসিটি কম হয়ে গেছে, রেসপন্স টাইম 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা খাইয়ে ফেলতেছে, লিটেন্সি অহেতুক খালি চাকা ঘুরতেছে, ব্যান্ডউইথ আপনাকে ব্যান্ডউইথ দিছে হচ্ছে 10 এমবিপিবিএস, আপনার সিস্টেম স্লো, আপনি একটা ডাউনলোড করতে গেছেন বড় ফাইল ডাউনলোড হচ্ছে না, থ্রোপুট সিস্টেম লসে পড়ে গেলেন। থ্রোপুট মানে হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড সেট করা আছে, আমি এই কাজটা হয়তো 30 মিনিটে করব, সেখানে দেখা গেল যে আপনি 30 মিনিটের জায়গায় আধা ঘন্টা পার হয়ে অলরেডি 1 ঘন্টা 2 ঘন্টা লাগতেছে। তখন আপনাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে যে আপনার সিস্টেমের পারফরমেন্স স্লো কেন, এই জাস্টিফিকেশন গুলো আপনাকে করতে হবে। স্কেলেবিলিটি, পাওয়ার কনজাম্পশন, কম্প্রেশন রেশিও, প্রোফাইলিং, পারফরমেন্স টিউনিং, রিসিভ পারফরমেন্স ইকুয়েশন, অল দিস থিংস, আরো অনেকগুলো আছে। সিস্টেম সিকিউরিটি মনিটরিং প্রোগ্রাম, এটাও একটা program. System security monitoring program is a low-level system program which uses a powerful notification engine and is designed to monitor and track down hidden activity of system এর মধ্যে hidden কোন activity আছে কিনা, you can easily find out the hidden activities through this system security monitoring program যদি আপনি ইউজ করেন। দেন ফিচার্স দরকার নেই, সিস্টেম ডেভেলপমেন্ট আমাদের লাগে না, এটা ইঞ্জিনিয়ার যারা তারা করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা পড়বেন, এখান থেকে প্রশ্ন হতে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, অর্থাৎ ট্রান্সলেটর শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে আমি বাংলা থেকে ইংলিশ করি, ইংলিশ থেকে বাংলা করি, ট্রান্সলেট করি। আবার দোভাষী ব্যবহার করি, ট্রান্সলেটর ব্যবহার করি, তাই না? যে চাইনিজ লোক যদি এসে আমার সাথে কথা বলতে, আই হ্যাভ মানে নো আইডিয়া রিগার্ডিং চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আবার আমি ইংরেজি বলতে পারি, বাট চাইনিজদের কোনো ইংরেজি বলার কোনো ক্ষমতাই নেই, তারা ইংরেজি জানলেও বলে না। তো সেই ক্ষেত্রে আপনাকে ট্রান্সলেটর বা দোভাষী ব্যবহার করতে হয়। কম্পিউটারের ক্ষেত্রে ঠিক সেরকম, একটা আপগ্রেড সিস্টেম থেকে যখন আরো আপগ্রেড সিস্টেমে যাবেন তখন ডাটা লস্ট হওয়ার চান্স থাকে। একটা কোডিং সিস্টেম থেকে যখন আপনি মেশিন ল্যাঙ্গুয়েজে যাবেন তখন ডাটা লস্ট হওয়ার চান্স থাকে। একটা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে যখন আপনি কোডিং সিস্টেমে আসবেন তখন ডাটা লস্ট হওয়ার চান্স থাকে। একটা লো লেভেল সফটওয়্যার থেকে যখন আপনি হাই লেভেল সফটওয়্যারে মাইগ্রেট করবেন তখন আপনার ডাটা লস্ট হওয়ার চান্স থাকে। এই ডাটা লস্ট চান্সেসটাকে রিডিউস করার জন্য আমরা ট্রান্সলেটর ব্যবহার করি। এই ট্রান্সলেটরের মধ্যে আবার টাইপস আছে, কোনোটাকে বলা হয় কম্পিলার, কোনোটাকে বলা হয় ইন্টারপ্রিটার, কোনোটাকে বলা হয় অ্যাসেম্বলার, কোনোটাকে বলা হয় ডিসঅ্যাসেম্বলার। কখন কোথায় অ্যাসেম্বলার ডিসঅ্যাসেম্বলার ব্যবহারকে অলরেডি আমরা এটা পড়ে এসেছি। দেন প্রোগ্রামিং এডিটর টুলস, এগুলো আমাদের থাকবে না, এগুলো দরকার নেই। ওকে, এখন কি আমরা একটু রেস্টে যাব, রেস্ট নিব নাকি আপনাদেরকে বাকি যে পড়াগুলো এগুলো কারেন্ট পড়া, আমি সিনপসিস গুলো আপনাদেরকে সব দিয়ে দিচ্ছি। জি স্যার, সিনাপসিস গুলো দিন। তাহলে সিনপসিস গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমি একজনকে মেল করে দিচ্ছি, তার কাছ থেকে আপনারা সবাই নিয়ে নেবেন, ঠিক আছে? স্যার আমাদের স্যার কমন যে এটা আছে মেলটা আছে এখানে দিয়ে দেবো স্যার। কমন মেলটা আমাকে এখন একটু শেয়ার করে দিবেন। ওই যে আপনার কাছে স্যার যে মেলটা আসে স্যার ওইটাতে দিয়ে দিলেন। ওকে, ঠিক আছে, আমি আমার যতগুলো সিনপসিস আছে আপনাদের সবগুলো ক্লাসের সিনপসিস আমি দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে মোটামুটি শেষ। I wish all you of success. আপনারা ফার্স্ট অ্যাটেম্পটে বেরোয় আসবেন। I expect this one. সবাই পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা দেবেন, পড়াশোনাটা ঠিক মতো করবেন। আর আমার যদি কোনো হেল্প লাগে, আমার নাম্বার তো আছে আপনাদের কাছে। স্যার নাম্বার তো দেননি স্যার। ভাই কি বলে, নাম্বার দিয়ে দিছি আমি। হ্যাঁ, চ্যাট বক্সে দেখেন, নাম্বার পেয়েছেন? জি স্যার, নাম্বার আসছে স্যার। জি, সবাই নিয়ে নেন। ইফ ইউ নিড এনি হেল্প ইন এনি সাবজেক্ট,
ইউ ক্যান কমিউনিকেট। আমি যদি ফোন নাও ধরি, জাস্ট একটু আমাকে এসএমএস দিবেন। ওকে ইনশাআল্লাহ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। স্যার সাইনেপসিস গুলো স্যার এখন দিবেন স্যার? আজকেই পেয়ে যাবেন, আজকেই পেয়ে যাবেন, আমি দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। জি স্যার আপনি ভালো থাকবেন স্যার। জি, দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ স্যার, আমরা দোয়া চাই স্যার। ওকে, ফি আমানিল্লাহ।